রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন একটা লোক এসে পথ আটকে দাঁড়ায়। আকাশ, তোমাকে একেও বলা হয়ে থাকে কেউ নাকি তোমার মোকাবেলা করতে পারে না। আমি কি সত্যি কথা বলেছি? কে তুমি? আমার পরিচয় জেনে কাজ নেই তোমার। আমি এসেছি তোমাকে মেরে তোমার জায়গা নেওয়ার জন্য। সেজন্য আমার মোকাবেলা করে আমাকে হারিয়ে দেখাও। তাই এইসব কি এখন বেশি জরুরি? তোমাকে মেরে আমি একে জায়গায় বসে যাব। দেখ, তোর সাথে আমি এতক্ষণ লড়াই করতে পারবো না, সেজন্য তোকে তাড়াতাড়ি আমি মেরে ফেলবো। দেখা যাক কে কাকে হারায়। এই বলে লোকটার সাথে লড়াই করতে থাকে। 1 মিনিটের মধ্যে আকাশ লোকটাকে মেরে ফেলে, মেরে চলে আসে বাসায়। ওখানে আসার পর আকাশ, আমি ডিভোর্স চাই। আমার অপরাধ কি? অপরাধ হচ্ছে আমার বোন তোমার মতো একটা ভিখারির সাথে থাকবে না। নীলাশা, এসব কি হচ্ছে? গত 1 বছর ধরে আমি তোমাদের জন্য কি না করেছি, আর শেষমেশ কিনা তুমি আমাকে কিভাবে ধোঁকা দিলে? যা হচ্ছে ঠিকই হচ্ছে। তাছাড়া আমি এখন অনেক বড় লোক, সেই জন্য তোমার সাথে এখন আর আমার চায় না কোনো কিছু। তাই আমি ডিভোর্স চাই। এর বিনিময়ে তোমাকে $3 মিলিয়ন দেওয়া হবে, সাথে এই বাড়িটাও। তাছাড়া তুমি আমাদের লেভেলেরও নয়, সেই জন্য আমি নিলয়কে বিয়ে করব। তা নিলয় কি তোমাকে সব কিছু দিতে পারবে? কেন পারবো না? আমার কাছে কি নেই? ক্ষমতার ডলার, কোনো কিছুই অভাব নেই আমার। আমি চাইলে নীলাশাকে ডলারে মুড়িয়ে রেখে দিতে পারবো। নিলয় আমাকে 1 বছর ধরে সাহায্য করে এসেছে, সেই জন্য আমরা এত বড় হয়েছি। আজ আমাদের সবাই চেনে। ঠিক বলেছিস আপু। সেই জন্য আপুর সাথে কথা বলে কোনো কাজ নেই। আপু, তুই ডিভোর্স নিয়ে নে। তাহলে তুমি বলতে চেয়েছো তোমাকে নিলয় সাহায্য করেছে? কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে গত 1 বছর ধরে তোমাকে সাহায্য করে এসেছি। আমি যা কিছু করেছি সব কিছু তোমার জন্য করেছি। কথাটা শোনা মাত্রই নীলাশা আকাশকে থাপ্পড় দেয়। মিথ্যে বলার আর জায়গা পেলি না? তোর মতো ভিখারি আমাকে সাহায্য করবে? তাড়াতাড়ি সাইন কর এখানে। নীলাশার এমন কথা শুনে আকাশ সাইন করে দেয়, পেপার নিয়ে নিজের কাছে রেখে দেয়। একটু পরেই একটা মেয়ে আসে ওখানে, তাও 3টা ঢালা স্বর্ণের বার আর 3টা গাড়ির চাবি আর একটা বাড়ির দলিল নিয়ে আসে। স্যার, এই সব কিছু আপনার জন্য এনেছি, এগুলো গ্রহণ করুন। নিলয়, এগুলো কি আমার বোনের জন্য? হ্যাঁ, আমার বাবা এগুলো পাঠিয়েছে। আমি তাহলে নিব কি? তোমার বোনের, মানে তোমারই তো, নাও তুমি। স্বর্ণের ভারগুলোতে হাত বাড়ায়, মেয়েটি হাত ধরে ফেলে। আকাশ স্যার ছাড়া অন্য কেউ এইগুলো ধরার চেষ্টা করলে তার হাত ভেঙে দেওয়া হবে। তাছাড়া স্যার, ইরা ম্যাম এইগুলো আপনার জন্য পাঠিয়েছে বিয়ের উপহার হিসেবে। কি? ইরা মানে চৌধুরী গ্রুপের সিইও? ঠিক ধরেছেন। উনি কিভাবে এই ফকিরকে চেনে? কার এত বড় সাহস হলো আমার হবু জামাইকে ফকির বলার? কথাটা বলতে বলতে ভেতরে আসে। ইরাকে দেখে সবাই চুপ হয়ে যায়। মেয়েটি ইশারা করলে ইরা নীলাশার মুখে থাপ্পড় দেয়। আর কখনো যদি আমার হবু জামাইকে নিয়ে এরকম কথা বলিস, তাহলে আমি তোদের ছেড়ে দিব না, কথাটা মনে রাখিস। ম্যাম, এর মতো ভিখারি আপনার সমতুল্য না। এবার নীলুকেও একটা থাপ্পড় দেয়। যদি আর একটা বাজে কথা বলিস তাহলে ভালো হবে না, বুঝলি? আর নীলাশা, তুমি তো দেখতে মোটেও খারাপ না, কিন্তু তুমি আকাশকে ডিভোর্স দিয়েছো। কতটা ভুল যে করলে তা তুমি নিজেও জানো না। তবে ভালোই করেছো, তোমার জন্য আমি আকাশকে আমার করে পেয়েছি। চলো আকাশ। ইরা আকাশের হাত ধরে বেরিয়ে পড়ে। এটা কি হলো? এত বড় কোম্পানির মালিক হয়ে এই ফকিরনির ভেতরে কি এমন পেল? সে যাগ্গি, তুমি তো আছো। সেটাই আপু, নিলয় ভাই সব দিক দিয়েই পারফেক্ট। এদিকে আকাশকে নিয়ে বের হয়ে আসার পরে, ইরা, তুমি এখানে কেন? আমি তোমার ছোটবেলার সাথী। তুমি কি আমাকে ভুলে গেছো? সাথে তুমি একটা কথাও ভুলে গেছো। কিরকম কথা? আমাদের বিয়ে ঠিক করা হয়েছিল ছোটবেলায়। সেসব তো ছোটবেলার কাহিনী। আমি চলি এখন। আকাশ চলে যায়। ইরা ওখানেই দাঁড়িয়ে আছে, সাথে ভাবছে, আকাশ, তুমি এইভাবে কতবার এভাবে এড়িয়ে যাবে? আমি তোমাকে বিয়ে করে ছাড়বই। কিছুক্ষণ পরে একদল লোক এসে সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম স্যার। কোনো খবর আছে কি? আপনার কথা মতো একটা বড় আয়োজন করা হয়েছে, সেই জন্য
এই নিন $1 বিলিয়ন চেক। এটা আশা করি আপনি রাখবেন আপনার কাছে আর ওই ফাংশনে এটা দিবেন। এটা তো আমি রেখেছিলাম। আচ্ছা, যাক গিয়েছে, তোমরা এখন যাও। ঠিক আছে স্যার। 2 দিন পরে একটা ফাংশনে আসে। ওখানে নীলাশা অনুষ্ঠানে একটা কোম্পানি খুলবে, সেজন্য ডলার জোগাড় করতে থাকে। সেজন্য এক একজন এক এক রকম বিনিয়োগ করতে থাকে। মোটামুটি অনেক ডলার বিনিয়োগ করে লোকজন। দেখেছো আপু, নিলয় ভাইয়া আমাদের কতটা উপকার করেছে। এইসব তো সামান্য কিছু, আমি চাইলে আরও কি না করতে পারি। সত্যি বলছেন ভাইয়া? একটু পরে ওখানে আকাশ আসে। ওকে দেখে নীলু, নীলাশা, নিলয় অবাক হয়। তুই এখানে কেন এসেছিস? এই ছোট লোকের জন্য তো আমরা ডলারও সংগ্রহ করতে পারবো না আপু। ঠিক বলেছিস, এখানে যারা এসেছে সবাই বিলিনিয়ার আর মিলিনিয়ার, সেখানে তোর মতো ভিখারির কি কাজ? আমি তো এসেছি বিনিয়োগ করার জন্য, তাও $1 বিলিয়ন। কি তোর মতো ফকিন্নি $1 বিলিয়ন বিনিয়োগ করবে? কথাটা বলে নিলয় সহ বাকিরা হাসতে থাকে। ওদের হাসির ভেতরে আকাশ ওর কোটের পকেট থেকে চেক বের করে নীলাশার হাতে দেয়। আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। আমি আগেও যেমন সাহায্য করে এসেছি তোমাদের, এখনও সাহায্য করে যাব। তুমি এখানে কেন এসেছো? দেখো, আমাদের মধ্যে কোনো কিছুই নেই, সেজন্য তুমি চলে যাও। সেটাই তো নীলাশা, এর মতো ফকিন্নির কাছে $1 বিলিয়ন আসবে কিভাবে? কই দেখি তো। নিলয় চেক নিয়ে দেখতে থাকে। বাকিরা তো তাকিয়ে আছে। এক একজন এক এক রকম কথাবার্তা বলতে থাকে। তোর মতো ফকিন্নির কাছে $1 বিলিয়ন চেক, এটা তো নকল মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কেননা এত ডলারের মতো ভিখারি তো পাওয়ার কথা নয়। এই চেক আসল, এটাতে ব্যাংকের সিল দেওয়া আছে, চাইলে ব্যাংকে কল দিয়ে শিওর হয়ে নিতে পারো। কথাটা বলার সময় একই গ্রুপের একজন লোক ওখানে আসে। ওনাকে দেখে সবাই অনেকটা খুশি হয়। উনি তো তোয়া গ্রুপের একজন সদস্য, ওনাকে চেকটা দেখাই, উনি বলতে পারবে এটা আসল নাকি নকল। ওনার সাথে কাজ করা মানে অনেক সম্মানের ব্যাপার। স্যার, দেখি বলুন তো এটা আসল না নকল? এই চেক নকল। কি বলছেন, এটা নকল? হ্যাঁ, এটা নকল চেক। একে গ্রুপের চেয়ারম্যান এরকম ব্যক্তিকে $1 বিলিয়ন দিবে, এটা হতে পারে না। সেজন্য আমি বলতে পারি এটা নকল চেক। তার মানে এই ছেলে নকল চেক দিয়ে আমাদের বোকা বানাতে চেয়েছে। কথাটা শুনে নীলাশা আকাশের সামনে আসে, এসে ওকে থাপ্পড় দেয়। সাহায্য নাই করতে পারো, তাই বলে এরকমভাবে মিথ্যে বলার কি প্রয়োজন? এই চেক যখন নকল তখন এই চেক ছিঁড়ে ফেলাই ভালো। চেক ছিঁড়ে ফেলা হয়। নীলাশা তো রাগী দৃষ্টিতেই তাকিয়ে আছে। এই ছেলে, তোমার সাহস তো কম না, তুমি আমাদের চেক নকল করেছ। তোমাকে তো পুলিশের হাতে তুলে দেওয়ার দরকার। যদি বাঁচতে চাস আমার পা ধরে ক্ষমা চেয়ে নে, নয়তো তোকে আমি মাফ করব না। বিশ্বাস করো নীলাশা, এটা আসল চেক, চেয়ারম্যান দিয়েছে আমাকে। তুমি কেন আমাকে বিশ্বাস করো না? বিয়ে হয়েছে এতগুলো বছর হলো, তারপরও তুমি আমাকে কেন বিশ্বাস করতে পারছো না? তোমার মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। আকাশ কিছু বলতে যাবে, ওখানে ইরা চলে আসে। ইরা হচ্ছে ওই দেশের ধনী 3 ব্যক্তিদের মধ্যে তৃতীয়তম। ওরা অনেক শক্তিশালী, কেননা পুরো রাজ্যের অনেক সিদ্ধান্ত ওদের কথার উপরে নির্ভর করে। সেজন্য ইরার পরিবারকে অনেকে ভয় পায়। ইরার এখানে আসাতে বাকিরা একটু বেশি অবাক হয়। সাথে ও এখানে কেন এসেছে এটা নিয়েও কথা বলতে থাকে। আপনাকে এখানে দেখে অনেক খুশি হয়েছি। আমি একই গ্রুপের একজন সদস্য। আপনাকে দেখে অনেক খুশি হলো ম্যাডাম। কথাটা শেষ করতেই ইরা আশিকের মুখে কয়েকটা থাপ্পড় দেয়, সাথে একটা কল করে আশিককে চাকরি থেকে বের করে দেয়। তাহলে বুঝতেই পারছেন ইরার কতটা পাওয়ারফুল ব্যক্তি। প্লিজ আমাকে মাফ করে দিন। তোমার সাহস কি করে হয় আমার হবু হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করার, সাথে চেক ছিঁড়ে ফেলার? কি ওই চেক তাহলে আপনার ছিল? আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। মিস ইরা, প্লিজ আমাকে মাফ করে দিন। আমরা বুঝতে পারিনি উনি আপনার হবু হাজবেন্ড ছিল। ইরা এসে নীলুকে আবারও একটা থাপ্পড় দেয়, সাথে নিরাশাকেও। তোমাদের এই শেষবার আমি বলে দিচ্ছি, যদি আকাশের সাথে আর কখনো খারাপ ব্যবহার করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আজকের পর থেকে তোমাদের সাথে কেউ বিজনেস ডিল করবে না। যদি কেউ করে তাহলে আমার কোম্পানির সাথে
আর কোনো যোগাযোগ থাকবে না, কথাটা মাথায় রেখো। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাদের এত বড় ক্ষতি করবেন? যদি এই সবের থেকে বাঁচতে চাও তাহলে আকাশের কাছে ক্ষমা চাও। তাহলে কি এই 1 বিলিয়ন চেক মিস ইরা আপনি দিয়েছেন? আমি দিয়েছি না ইরা দিয়েছে সেটা বড় কথা না, বড় কথা হলো তুমি তো আমাকে বিশ্বাসই করো না। আকাশ চলো এখান থেকে। আকাশ আর ইরা চলে যাওয়ার পরেই ইরা আপু আমাদের তো নিঃস্ব করে দিল। আপু তুই একবার আকাশের সাথে কথা বলে দেখ, ও মিস ইরার সাথে কথা বললে আমাদের ঠিকই সাহায্য করতে পারবে। আমি কিন্তু এই নিয়ে 2বার তোমাকে সাহায্য করেছি, তুমি একটু ধন্যবাদ তো দিতে পারো। আসলে তুমি কি চাও বলো তো? আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি কিন্তু মুঠো মজা করার মুডে নেই। আচ্ছা তুমি নীলাশের উপরে একটু দয়া দেখিয়ে ওদের বাঁচাও। তোমার কি খারাপ লাগতেছে এতে? ও তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, তারপরে তুমি ওতে সাহায্য করবে? আমি চাই না ওদের এতটা খারাপ অবস্থা হয়ে যাক। আমি একটা শর্তে ওদের সাহায্য করব। কি শর্ত? এখন বলো না, কাল তুমি অফিসে আসিও, তখন বলবো। পরের দিন নীলাশা আকাশের কাছে আসে। তোমার কথায় তাহলে মিস ইরা আমাদের কোম্পানি থেকে ব্যান উঠিয়ে নিয়েছে? এরকমই ধরে নাও। তোমার আর মিস ইরার মধ্যে কিসের সম্পর্ক? তা জেনে তোমার কোনো কাজ নেই। একটা কথা মনে রেখো, সে কিন্তু তোমাকে সব সময় সাহায্য করবে না, মনে রেখো। মিস ইরার জন্য সবাই তোমার প্রশংসা করলেও তোমার নিজের বলতে তো কোনো কিছুই নেই। তাকে ভুলে গেছো? না, ভুলে যাইনি আর ভুলে যাবো না। কিছুক্ষণ পরে আকাশ অফিসে আসে। ওকে দেখে তোমার সাথে পরিচয় করিয়ে দেই, ও আমার হবু হাজব্যান্ড। কথাটা শুনে সবাই অবাক হয়, কেননা আকাশ যে গরিব তা মোটামুটি সবাই জানে, কিন্তু ও যে ইরার মতো মেয়েকে পছন্দ করবে এটা জানা ছিল না। ইরা, এটা কি শুনছি আমি? তুই এই ছেলেকে পছন্দ করেছিস? ঠিক শুনেছিস। তুই যদি এই ছেলেকে পছন্দ করিস তাহলে আমার ভাইয়ের কি হবে? দেখ রিয়া, তোর ভাইকে আমি কখনো পছন্দ করিনি, সেটা তুই ভালো করে জানিস। এই ছেলের তো কোনো কিছুই নেই, তাহলে কেন পড়ে আছিস ওর পেছনে? সেসব তোকে জানতে হবে না। আকাশ, তুমি এখানে বসো। এদিকে একটু পরে ওখানে রিয়ার ভাই রিয়াজ চলে আসে। এসে ইরার দিকে একটা কার্ড বাড়িয়ে দেয়। এটা কিসের কার্ড? ধরে নাও এটা আমাদের বিয়ে উপলক্ষে একটা ছোট্ট উপহার। এটা তো একে গ্রুপের কার্ড মনে হচ্ছে। এইটা ঠিক ধরেছো। এই কার্ড পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার সমান। বিশ্বের বড় বড় লোকেরাও এই কার্ড নিতে পারে না, কিন্তু আমি তোমার জন্য এনেছি। তা ওই ছেলেটিকে? ও আমার হবু হাজব্যান্ড। ইরা, কথাটা কি সত্যি? সত্যি। আমার মধ্যে কি এমন নেই বলো? ডলার, পাওয়ার সব কিছুই আছে আমার মধ্যে। এর বাহিরে আমি একে গ্রুপের একজন 36তম সদস্য। আমি চাইলে তোকে এক নিমিষেই শেষ করে দিতে পারি। এসব কথা আমাকে বলে কাজ নেই। তোর মতো রিয়াজকে আমি গুনায় ধরিও না। ইরা, তোমার বন্ধুকে বোঝাও, নয়তো আমি ওকে এখানেই মেরে ফেলবো। মিস ইরা, আপনার বন্ধু কিন্তু একই গ্রুপের অপমান করতেছে। এটা আমরা মেনে নিতে পারি না। ইরা, এখনো সময় আছে, আমার কাছে ফিরে আসো। আমার কাছে তোমার থেকেও ধন সম্পদ আর পাওয়ার অনেক বেশি। সেই জন্যই এই কার্ডটা গ্রহণ করো। এতে তোমার কোম্পানি অনেক উঁচুতে উঠে যাবে। তুমিও একে গ্রুপে একজন সদস্য হতে পারবে। আমি আকাশকে চাই, সেজন্য তোমার এই কার্ড আমি নিতে পারবো না। ইরা, এই কার্ড পাওয়ার জন্য কয়জন লোক পাগল হয়ে আছে, সেখানে তুই এই কথা বলছিস? মিস রিয়া, আপনার ভাইকে একটা কার্ড আমাকে পাইয়ে দিন, আমি আমার সবকিছু আপনাকে দিয়ে দেব। দেখলি তো, ছোট লোকের বাচ্চা এই কার্ডের জন্য সবাই সবকিছু করতে প্রস্তুত। আমি চাইলে আমার জন্য যত ইচ্ছে এই নিমন্ত্রণপত্র নিতে পারবো। আকাশের এমন কথায় সবাই তো অবাক হয়। এত বড় বড় কথা আসে কোত্থেকে? যদি তুই সত্যি এটা করতে পারবি তাহলে আমি তোর পা ধরে ক্ষমা চাইবো। কথাটা শুনে আকাশ ফোন বের করে একটা নাম্বারে কল দেয়। আমি হোটেল গোল্ডেন পার্কে আছি, তাড়াতাড়ি 2টা নিমন্ত্রণপত্র নিয়ে এখানে চলে আসো। 10 মিনিট পরে একজন গার্ড এসে নিমন্ত্রণপত্র দিয়েছে। বাকিরা তো দেখে অবাক হয়েছে, তার সাথে ইরাও। রিয়াজ কার্ডগুলো দেখার পরে, এই কার্ডগুলো তো নকল। সত্যি বলছিস ভাইয়া? আমার কার্ডগুলো কালো রঙের আর এই কার্ডগুলো সাদা রঙের। এর থেকে কি প্রমাণিত হয় না এই কার্ডগুলো নকল?
মিস্টার রিয়াজ, আপনার এই কার্ডগুলো সাধারণ আর আমারগুলো ভিআইপি কার্ড, সেজন্য এইগুলোর রং আলাদা। এটা তো একটা বুকাও দেখে বুঝতে পারবে। তোমার মতো ছেলের কাছে ভিআইপি কার্ড আসবে, এটাও আবার আমার বিশ্বাস করতে হবে? তুমি তো আসলে একজন প্রতারক। আমাদের ওইটাই মনে হচ্ছে, এটা আসলে একজন প্রতারক। আমি তো ভিআইপি নিমন্ত্রণ পত্র সম্পর্কে কখনো শুনিও নি। হয়তো আপনার ডলারের পাওয়ার ওই পর্যন্ত নেই, সেজন্য শুনতে পাননি। তোমার কি মনে হয় তোমার এই মিথ্যে বনোয়াটে আমি বিশ্বাস করব? এরা তুমি কি বলো? তুমি আমার হবু হাজবেন্ড, তোমার কথা বিশ্বাস করবো না তো কার কথা বিশ্বাস করবো বলো? ইরা, ওকে বিশ্বাস করো না। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো ওই দিন ব্যাংকে যাওয়ার পরে জানতে পারবো। তবে ওই দিন তোমার কি অবস্থা হবে তা ভেবে কষ্ট হচ্ছে অনেক। তোর সাহস তো কম না, তুই আমার সাথে গলা বাড়িয়ে কথা বলছিস। তুই কি জানিস না আমি চাইলে তোর কি ক্ষতি করতে পারি? শুধু ইরা আছে বলে তোকে কিছুই বলছি না, নয়তো এতক্ষণে তোর কি অবস্থা করতাম তা তুই নিজেও বুঝতে পারছিস না। রিয়াজ তো রেগে চলে যায়, সাথে ওর বোন রিয়া। এরপর আকাশও বেরিয়ে পড়ে ওখান থেকে। এদিকে 2 দিন পরে রিয়াজ বাবা ওকে একটা থাপ্পড় দেয়। আমাকে মারছো কেন? তুই কি করেছিস? আমি কি করলাম? তুই একে গ্রুপের সাথে কেন বাজে ব্যবহার করেছিস? ওনাদের পাওয়ার কথা বলে লোকদের ভয় দেখাচ্ছিস। আমি তো দেখিয়েছি, কিন্তু বাবা বিশ্বাস করো আমি তো কোম্পানির কোনো ক্ষতি চাইনি। চুপ কর হারামজাদা, তোর জন্য আমার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এইদিকে রিয়াজ তো বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে বা কি হয়ে গেল। এদিকে পরের দিন রিয়াজ একটা নতুন ব্যবসায় দেবে বলে অনেক লোককে একসাথে এনে হাজির করে। আমাদের টাকার কারণ? আমরা নতুন প্রজেক্ট করব, সেজন্য বিনিয়োগ লাগবে। আপনার সাথে কাজ করা মানে একটা তো সৌভাগ্যের বিষয়। তাহলে আপনারা রাজি তো? হ্যাঁ, আমরা রাজি। কিছুক্ষণ পরে ওখানে আকাশ আসে, এসে সবাইকে সাবধান করতে থাকে। আপনারা কেউ এর কথায় বিশ্বাস করবেন না। 7 দিন পরে এরা দেউলিয়া হয়ে যাবে। সেজন্য আপনারা ডলার বিনিয়োগ করার পরে সে ডলার আর পাবেন কিনা সেটাই বড় সন্দেহের বিষয়। তোমার মতো একটা বাহিরের লোকের কথা কেন বিশ্বাস করব? সেটাই তো কথা। আমারও তাই মনে হয় নীলাশা, ওর মতো বাহিরের একটা ভিখারির কথা শুনতে হবে না। নীলাশা, যদিও আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, তারপরেও নীলাশা আমি তোমার কোনো ক্ষতি চাই না। দেখেছো নিলয়, এই ছেলে এখনো দেখি ঠিক হবে না। আমিও তাই দেখতেছি। কি করা যায়? বের করে দাও ওকে। নীলাশা, তুমি কি কিছু বলবে না? তুমি যেখানে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো, সেখানে তোর কথা আমি কেন শুনতে যাব বলতো? আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তাই বলে এতটা অবিশ্বাস করো সেটা আমি জানতাম না। তোকে এত কিছু জানতে হবে না। কথাটা বলে নীলাশা বের হয়ে আসে, ওর সাথে আকাশও বের হয়ে আসে। একটু পরে ওরা যখন বের হয়, নীলাশা, বিশ্বাস করো আমি তোমাকে যা যা বলেছি সব কথাই সত্যি বলেছি। দেখ, আমি তোর কথা বিশ্বাস করি না। কথাটা বলার পরেই একটা গাড়ি এসে ওদের পেছনে থামে। গাড়িতে ইরা ছিল। ইরা ওর কাছে এসে, তুমি কি গাড়িতে উঠবে নাকি আমি বের হব? আপনাকে মানতে হবে না। ওই, তুই দাঁড়িয়ে আছিস কেন? সব সময় তো আমার উপরে নির্ভর ছিলি, আর এখন মিস ইরার উপরে নির্ভর। বাকি জীবনটাও কি এভাবেই মেয়েদের ওপরেই নির্ভর হয়ে চালাবি নাকি? আমার হবু হাজবেন্ড যেভাবে খুশি সেভাবে থাকবে, তা তোমাকে জানতে হবে না। আকাশ, আজকে আমরা ডেট করতে যাব। নীলাশা, তোমার কি আজও মনে হয় আমি কোনো মেয়ের উপর নির্ভর করে চলাচল করব? মনে হয়। যদি তাই মনে হয় তাহলে আমার কিছু বলার নেই। এরা চলো তাহলে। আকাশ গাড়িতে এসে বসে। এরপর ইরা গাড়ি চালাতে থাকে, কিন্তু আকাশ এখনো ভাবনার জগতে। আমি তোমার পাশে বসে আছি, আর তুমি কি না ওই শাকচুন্নি নীলাশাকে নিয়ে ভাবছো? আকাশ এখনো চুপ করে আছে, কোনো কথা বের হচ্ছে না। আচ্ছা, যাক গিয়ে সেসব কথা। বাবা তোমাকে ডেকেছে। উনি কেন আমাকে রাখবে? তোমাকে ওনার পছন্দ হয়েছে, মনে হয় তোমাকে আমার জামাই করে নেবে। কিছুক্ষণ চুপ করে থাকার পরে ইরা আকাশকে নিয়ে ওদের বাড়িতে আসে। আব্বু, এই হচ্ছে আকাশ, আমি ওকে বিয়ে করতে চাই। এটাই সেই ছেলে যার কথা তুই আমাকে বলেছিস? হ্যাঁ আব্বু। তুমি তাহলে আমার মেয়েকে পছন্দ করো, কিন্তু তুমি কি আমার ধন সম্পদের সমতুল্য? আব্বু, কি বলছো এগুলো?
আমি ঠিকই বলছি, ওর মতো ভিখারির কাছে আমি তোকে তুলে দিব এটাও ভাবলো কি করে? সেজন্য আমি চাই তুমি অন্য কিছু নাও। মিস্টার রফিক, আমি বুঝতে পেরেছি তুমি কি চাও। আমার মেয়ের জীবন থেকে তুমি চলে যাও, তার জন্য আমি তোমাকে $3 মিলিয়ন দিব। এটা দিয়ে তুমি তোমার বাকি জীবন পার করে দিতে পারবো। বিশ্বাস করুন, আমি আর ইরা একজন ভালো বন্ধু হই। যদি আপনি চান, আমি এমনিতেই ওর জীবন থেকে দূরে সরে যাব। কখনো আমি ওর জীবনে ফিরে আসবো না। সত্যি বলতে, আপনি যে কোনো কিছু করে চাইলে আমাকে সরাতে পারতেন, কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম। কি রকম ডিসিশন? আমি যদিও গরিব হতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইরা নিজ থেকে আমাকে বিয়ে করতে নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও আমাকে ইরার থেকে দূর করতে পারবেন না। কথাটা মনে রাখবেন। আমাকে এই সব কথা বলার সাহস তোমার হয় কি করে? আমি তো সত্যি বলছি। আপনি ইরার কোষের দাম $3 মিলিয়ন বিনিময়ে কিনে নিতে চান। বাবা, আমার এই রিয়াজকে মোটেও পছন্দ না। আমি ওকে বিয়ে করতে পারবো না। যদি তুমি আমাকে এই নিয়ে বেশি প্রেশার দাও, আমি কিন্তু অনেক কিছু করে বসবো। তুই কেন বুঝতেছিস না? রিয়াজ অনেক ধনী পরিবারের ছেলে, ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ওকে বিয়ে করলে তোরও ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, অন্তত আকাশের থেকে অনেক বেশি ভালো। বাবা, আমি এতগুলো বছর ধরে তোমার কথা শুনে এসেছি, কিন্তু এবার আমি তোমার কথা শুনবো না। বিয়ে যদি করতেই হয়, আমি আকাশকেই করব। এটাই আমার শেষ কথা। তোর কি মনে হয় এই ছেলে তোকে খুশি রাখতে পারবে? অবশ্যই পারবে। ঠিক আছে, যদি এরকম কিছু মনে করো, তাহলে ওর ক্ষমতা যাচাই করার জন্য আমি ওকে একটা কাজ দেব। যদি সে কাজ করে ও ফেলতে পারে, আমি ইরার সাথে তোমার বিয়ে দেব। আমি রাজি আছি, বলুন কি করতে হবে। রকির থেকে আমি $5 মিলিয়ন পাই। যদি তুমি সেই ডলার উদ্ধার 7 দিনের মধ্যে উদ্ধার করে দিতে পারো, তাহলে আমি মেনে নিব তোমাদের সম্পর্ক। আমি রাজি, চলি তাহলে এখন। আকাশ ইরা পেরিয়ে পড়ে। অন্যদিকে রিয়াজ উপর থেকে নিচে নামে। এইটা কি করলেন আঙ্কেল? কেন, কি করলাম? আপনি তো চাইলে ওদের আলাদা করে ফেলতে পারতেন, তাহলে ওকে সুযোগ করে দিলেন কেন? তুমি কি আমাকে বোকা মনে করো? তুমি কি জানো রকিকে? কে এই রকি? রকি হলো আন্ডারওয়ার্ল্ডের কিংয়ের লোক, যার কথায় পুরো একটা রাজ্য ওঠে আর বসে। তার সাথে সে একজন মাফিয়া কিং। আকাশ তারই লোকের কাছে ডলার চাইতে যাবে। এই কথাটা যখন ডেভিল জানতে পারবে, তখন আকাশকে এমনিতেই মেরে ফেলবে। এতে বিনা বাধায় পথের কাঁটাও দূর হয়ে যাবে। সত্যি আঙ্কেল, আপনি তো অনেক কিছু ভেবে নিয়েছেন। সত্যি, তা প্রশংসনীয়। ওনাদের মতো এত পাওয়ারফুল লোকের কাছে যদি আকাশ যায়, তাহলে তো ওর অস্তিত্ব পাওয়াই যাবে না। এইদিকে বাসার বাহিরে ইরা আকাশকে জিজ্ঞেস করে, বাবাকে যা বলেছ কথাগুলো কি সত্যি? কোন কথাগুলো? আমাকে নিয়ে যে বলছো সে কথাগুলো। এই যে তুমি আমাকে ভালোবাসো, এই কথা। আমি জানি না, তবে তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। কিন্তু ওই লোকটার থেকে কোনোভাবে ডলার উদ্ধার করা সম্ভব না। আমি তো আছি, তাছাড়া এই আমার জন্য সহজ হবে। তুমি কেন বুঝতে পারছো না? যে কাজ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেই কাজ বাবা তোমাকে দিয়েছে। তাহলে বুঝতে পারছো কি কতটা রিস্ক আছে? ওই লোকটা আমাকে বাঁচতে দিবে না। আমার জন্য এটা একদম সামান্য একটা কাজ। তুমি কোনো চিন্তা করো না, আমি ডলার নিয়েই ফিরবো। চলি তাহলে। এইদিকে নীলাশাকে কল দেয় ওদের কোম্পানি থেকে। নীলাশা এখন কি করবে ভাবছ? যদি আমি এই কাজে ডলারগুলো না দেওয়া হতো, তাহলে তো আজকে এত কিছু হতো না। কিন্তু এখন কি করবি? আমরা ব্যাংক থেকে নিব কে? ভাইয়া, আপনার তো ডলারের অভাব নেই, সেখান থেকে কিছু ডলার তো আমাদের দিতেই পারেন। সবগুলো ডলার তো নতুনই কাজে লাগিয়ে দিয়েছি, আমরা তো ব্যাংক থেকে নিতে পারবো। সে তো অনেক সময়। আপু, আমার একটা বন্ধু আছে রকি, ওর কাছ থেকে সুদে নিতে পারবো, বা 1-2 দিনের মধ্যেই। তাহলে চল ওখানে। আয় তাহলে। পরের দিন ওরা চলে আসে একটা রেস্টুরেন্টে। ওখানে রকির সাথে পরিচয় করিয়ে দেয়। রকি, কেমন আছো? তুমি হঠাৎ এতদিন পরে আমার এখানে, তা কিছু কি হয়েছে? রকি, উনি আমার বড় বোন। আমাদের বিজনেসের কারণে তোমার থেকে একটা লোন নেওয়ার জন্য এসেছি। আরে, উনি তো অনেক সুন্দরী। তোর এত সুন্দর একটা বোন আছে, আমাকে তো আগে কখনো বলিসনি। তা কত ডলার লাগবে? এই তো $30 মিলিয়ন লাগবে। এটা তো আমার জন্য একদম সহজ। তাহলে ডলারগুলো দেওয়ার ব্যবস্থা করো। আরেকটা কথা, এর জন্য তোমাদের কোনো সুদও দিতে হবে না। দেখেছিস আপু, আমি বলেছিলাম না রকি অনেক ভালো। দেখলি তো, আমাদের কোনো সুদও দিতে হচ্ছে না। সুদ তো নিব না, তবে এর পরিবর্তে আমি যখন তোর বোনকে রাখবো, তখনই আমার চাহিদা পূরণ করতে হবে।
ছি ছি, আমি এখানে ডলার নিতে এসেছি, নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য আসিনি। নীলু, আমাদের কোনো লোনের প্রয়োজন নেই, চল এখান থেকে। ওই দাঁড়া, কি ভেবেছ তোমরা এখান থেকে যেতে পারবে? তোমরা লোন না নাও বা নেও, তোমাকে তো আমার কাছে আসতেই হবে। দেখো রকি, ভালো হবে না, বলে দিচ্ছি। যদি আমার কথা না শুনিস, তোদের দুজনকে ভোগ করে মেরে ফেলতে আমার বেশি সময় লাগবে না। তোর বন্ধু এসব কি পাগলের মতো বলতেছে? আমিও দেখি তোরা কিভাবে এখান থেকে ফিরে যাস। রকি, আমরা তো বন্ধু, তাহলে কেন এরকম করছিস বল? বেশি কথা বললে তোদের এখনই রুমে নিয়ে যাব। কথাটা শুনে রকিকে একটা থাপ্পড় দেয়। রকি তো অনেক রেগে যায়, কিছু বলতে যাবে, ওখানে নিলয় চলে আসে। নীলাশা, চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দিব না। তুমি এসেছো, আমাকে বাঁচাও ওর হাত থেকে। এই বাঁচাবে তোকে? তুই কি জানিস না কে আমি? তুই যে দেউলিয়া হয়ে গেছিস সে কথাটা কি ওরা জানে না? আর রকি ভালো হবে না কিন্তু। এই কথাটা শুনে নিলয়কে একটা থাপ্পড় দেয়। আর একটা কথা বললে তোকে আমি এখানেই মেরে ফেলবো। মাফিয়া জগতে আমারও অনেক পরিচিত লোক আছে, ওদের সাথে কথা বলে তোকে মারতে আমার বেশি সময় লাগবে না। ও তাই নাকি? তুই কি জানিস আমি কে, আমার পিছনে কে আছে? তা শুনি, কে আছে তোর পাশে? ডেভিল নাম শুনেছিস? উনি হচ্ছে আমার বস, আমি ওনার সাথে কাজ করি। কথাটা শুনে নিলয় তো অবাক হয়, সাথে বাকিরাও। কেননা মিস্টার ডেভিলের পাওয়ার সম্পর্কে এখানকার সবাই জানে না। বড় বড় নেতারাও ডেভিলকে ভয় পায়। এক কথায় ডেভিল চাইলে যাকে ইচ্ছে যখন তখন মেরে ফেলতে পারে। কি ডেভিলের জন্য কাজ করিস? হ্যাঁ, কাজ করি। আমার ভুল হয়ে গেছে, আমি না জেনে আপনাকে অনেক কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দিন। তুই কি আমাকে গাধা পেয়েছিস? তোদের কাউকে আজ আমি যেতে দিব না। প্লিজ আমাদের যেতে দিন। ঠিক আছে, তুই যা। আর তোরা দুজন নিজেদের জামা আমার সামনে খুলে দেখাবি, আমি 3 বলা পর্যন্ত। যদি না করিস তোদের দুজনের সাথে এখানেই আমি শুরু করে দিব। নিলয় ভাইয়া, আমাদের প্লিজ বাঁচান। 1 2 3। নীলু আর নীলাশা কেউই তাদের জামা খুলেনি, সেজন্য রকি তো আরো বেশি রেগে যায়। রেগে গিয়ে নীলু আর নীলাশার শরীরে হাত দিতে থাকে। এতে প্লিজ আমাদের এত বড় সর্বনাশ করবেন না, প্লিজ আমাদের ছেড়ে দিন। রকি তো কারো কোনো কথা শুনছে না। ও আরো ভালো করে হাত দিতে যাবে, তখনই আকাশ ওখানে এসে রকিকে একটা থাপ্পড় দেয়। তোর সাহস কি করে হলো আমার শরীরে টাচ করার? এভাবে দুজন মেয়ের উপর জোর দেখাতে লজ্জা করে না তোর? তুই কে যে তোকে বলতে যাব? তার আগে এটা বল, এখানে রকি কে? আমি রকি, কি হয়েছে বল। আমি এসেছি রফিক চৌধুরীর পক্ষ হয়ে। উনি তোর থেকে কিছু ডলার পায়, সেই ডলারগুলো নিতে এসেছি। কথাটা শুনে রকি কিছুক্ষণ আসতে থাকে। তোমরা সবাই শুনতে পাচ্ছ? এই ছেলে আমার কাছ থেকে ডলার নেওয়ার জন্য এসেছে। আমি এখানে মারামারি করতে আসিনি, ডলার দিলেই চলে যাব। তোর কি মাথা ঠিক আছে? যদি ডলার না দেই তাহলে কি করবি? আমি তোর হাত পা ভেঙে তোকে এখানেই বসিয়ে রাখবো। কি হচ্ছে আকাশ? তুমি জানো ওরা কতটা পাওয়ারফুল? আমি তো আমার ডলার নিতে এসেছি। তুই কি ভেবেছিস রকির সাথে ঝামেলা করে তুই এইখান থেকে ফিরে যেতে পারবি? তোকে তো রফিক চৌধুরী নিজে এসেও বাঁচাতে পারবে না। তাহলে তোরা সব একসাথে, তাই তো? আমি তো তোদের সবাইকে আজকে মেরে ফেলবো। আমরা কি দোষ করেছি? আমাদের কেন মারবে? ওই ছেলে তোদের কারণে আমাকে অনেক কথা শুনিয়েছে, আমি তোদের বাঁচিয়ে রাখবো না। প্লিজ আমাদের যেতে দাও। রকি, আমার সামনে ক্ষমা চাও, নয়তো আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। আমার মুড আজকে ভালো আছে, সেজন্য তোকে একটা সুযোগ দিচ্ছি। আমার পা ধরে ক্ষমা চেয়ে নে, তাহলে আমি তোকে যেতে দিব। প্লিজ রকি, বিশ্বাস করো, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অনেক দেরি হয়ে গেছে, এখন আর কোনো কিছু বলে লাভ নেই। এই কথা শোনার পরে আকাশ তো রকি আর লোকদের ইচ্ছে মতো মারতে থাকে। এটা দেখে বাকিরা অবাক হয়। নীলাশা, এই ছেলে তো নিজের সাথে সাথে আমাদেরও বিপদের মধ্যে ফেলে দিয়েছে, আমরা এখান থেকে বের হতে আর পারবো না। আমি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না, আমি এক্ষুনি ডেভিলকে কল দিচ্ছি।
কল দিয়ে ডেভিলকে জানিয়ে দেয়। এখন তো মিস্টার ডেভিল চলে আসবে এখানে। উনি আসলে তো আমাদের মেরেই ফেলবে। প্লিজ আকাশ, সময় আছে, রকির কাছে মাফ চেয়ে নাও, নয়তো ওর বস আমাদের ছিঁড়ে দেবে না। ওর বসেরও ক্ষমতা নেই আমার কিছু করার, দেখি কি করতে পারে। তোর মরার পাখনা গজিয়েছে, তোকে তো মরতেই হবে। কিছুক্ষণের মধ্যে মিস্টার ডেভিল চলে আসে এখানে। ওকে দেখে, বস আপনি এসেছেন? এই ছেলেটা আমাকে মেরেছে, সাথে আমার নামে খারাপ খারাপ কথাও বলেছে। বলেছে আপনাকেও মেরে ফেলবে। ও তাই নাকি? তা দেখি তো কে এই ছেলে। ওই ছেলে তাকায় দিকে। কথাটা শুনে আকাশ পেছনে তাকায়। ওকে দেখে ডেভিলের মুখ তো অনেক ফ্যাকাশে হয়েছে। এ হারামি তো দেখেছি আমাকে সত্যি সত্যি মেরেই ছাড়বে। দেখেছিস, আমার বস তোকে শাস্তি দিবে। আপনি এদের সবাইকে শাস্তি দেন। প্লিজ স্যার, আমাদের ছেড়ে দিন। আমরা কোনো দোষ করিনি। আপনার যা শাস্তি দেওয়ার এই ছোট লোকটাকে দিন, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। বস এদের মোটেও মাফ করবেন না। মিস্টার ডেভিল, চিনতে পেরেছেন আমাকে? আমি বিজনেসের কাজে একবার আপনার সাথে কথা বলেছিলাম। এই বিয়াদব ছেলেটা সব সমস্যা করেছে, আমাদের যেতে দিন। ডেভিল, তোমার লোক এই লড়াই শুরু করেছে, আর আমি এটা শেষ করে ছাড়বো। তোর কি মাথা ঠিক আছে? আমার ডলার মিস্টার ডেভিলের ডলার একই। তুই তো বলেছিলি আমার পা ভেঙে দিবি। কই দে, দেখি কি করতে পারিস। কথাটা শুনে ডেভিল রকির পায়ে লাথি মারে। এতে রকি উল্টো নিচে পড়ে যায়। এটা কি করছেন? আপনার তো ওকে মারার কথা। চুপ কর বেয়াদব। তুই ডলার নিয়েছিস, তুই তো পরিশোধ করবি। মাঝখান থেকে আমাকে কেন বিপদে ফেলতে চেয়েছিস? এটা কি হলো? মিস্টার ডেভিল ওনাকে সরি বলছে? এটা কিভাবে সম্ভব? আমি কি ঠিক দেখতেছি? তা ডেভিল, তোমার লোককে বলো মাপ চাইতে। কাঁথার বাচ্চা, দাঁড়িয়ে আছিস কেন? মাপ চা ওনার কাছে। প্লিজ আমাকে মাফ করে দিন। এভাবে কেউ মাপ চায়? ওনার পা ধরে মাপ চা। রকি পা ধরে আছে। আশেপাশে কেউ বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। ডেভিল যেখানে আকাশকে মারার কথা, সেখানে উল্টো রকিকে মারছে। এটার হিসেব ওরা ঠিকভাবে মিলাতে পারছে না। আমি তোমাকে তখনই মাফ করে দেব যখন তুমি ডলার পরিশোধ করবে। আমি এখনই পরিশোধ করে দিব। তাড়াতাড়ি যা এখান থেকে। রকি চলে যায়। বাকিরা তো তাকিয়ে আছে ওদের দিকে। ডেভিল, তোমার কারণে তোমার লোকেরা এরকম হয়ে যাচ্ছে, লোকজনের ডলার মেরে দিচ্ছে। এটার উপর তোমার কোনো বক্তব্য আছে কি? এসব কি হচ্ছে আকাশ? তোমার কি মাথা ঠিক আছে? উনি একজন মাফিয়া কিং, আর তুমি ওনাকে এইসব প্রশ্ন করতেছো? তুমি নিজেই তো মরবে, সাথে আমাদেরও মারবে। আপু ঠিক বলছিস। মিস্টার ডেভিলের মুড ভালো আছে, নয়তো এতক্ষণে আমাদের মেরে ফেলতো উনি। উনি তোমাকে মাফ করে দিয়েছে, তাই বলে এইরকম করবে? প্লিজ আকাশ, ওনার কাছে মাফ চাও। দোস্ত, আমি করিনি, তাহলে আমি কেন মাফ চাইব? দোষ যে করেছে সেই তো মাফ চাইবে। তোর মতো ছেলে এই কথা বলার সাহস পায় কি করে, তাও মিস্টার ডেভিলের সামনে? আপু দেখলি তো ও আমাদের কিভাবে বিপদে ফেলতেছে। ক্ষমা চাও ওনার কাছে, এতে আমাদের সবার জন্যই ভালো হবে। আরে আপনারা সবাই চুপ করেন, আকাশ ঠিকই বলেছে। আমার লোকের ভুলের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এটা আমি কি শুনতেছি? আমি নিজেও তো বুঝতে পারছি না, আন্ডারওয়ার্ল্ড কিং মিস্টার ডেভিল আমাদের কাছে ক্ষমা চাইতেছে। আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? মিস্টার আকাশ, আমার কিছু জরুরি কাজ আছে, আপনি অনুমতি দিলে আমি এখান থেকে যেতে পারবো। ঠিক আছে, যাও, তবে এরপর থেকে আমার কথাগুলো মাথায় রাখবে। ডেভিল চলে যাওয়ার পরে সবাই তো আশ্চর্য হয়ে যায়। আকাশ, তুমি কি মিস্টার ডেভিডকে চেনো? আপু ও কিভাবে চিনবে? ওনার দয়া হয়েছে বলে আমাদের ছেড়ে দিয়েছে। কিন্তু উনি তো আকাশকে ভয় পেয়েছে। আমার তো মনে হচ্ছে এসব নিলয় ভাইয়া করেছে, কেননা উনি ওনার বাবাকে কল দিয়ে এইসবটা করেছে। হ্যাঁ, আমি করেছি এইসবটা। আমার বাবা অনেক পাওয়ারফুল ব্যক্তি, যা ডেভিল বুঝতে পেরেছিল, সেই জন্য চলে গিয়েছে এখান থেকে। বুঝতে হবে তো নিলয় ভাইয়া কোন পরিবারের ছেলে। ডেভিল যেখানে এরকম করছে, তখন আমাদের তো এত ভয় কিসের? আকাশ কথাগুলো শুনে হাসতে থাকে, তাও কোনো কিছু বলছে না। কি ব্যাপার নিলয় ভাইয়া, যেখানে আপনাকে বাঁচিয়েছে সেখানে ওকে ধন্যবাদ তো জানাতে পারো। ওর মতো ছেলেকে আমি ধন্যবাদ দেব? এটা তুমি ভাবলে কি করে? তোর জীবন আমি বাঁচিয়েছি, বুঝেছিস কথাগুলো? দেখ, আমার সময় নেই, আমাকে যেতে হবে। আকাশ, তুমি কি কখনো
ঠিক হবে না। তুমি এখনই ক্ষমা চাও। আমি কখনো ওর কাছে ক্ষমা চাইব না। কথাটা শুনে নীলাশা আকাশকে একটা থাপ্পড় দেয়। তুমি আগের মতো থেকে গেলে, যার কারণে তুমি কারো উপকারের কথা ভুলেই যাও। নিলয় যদি না থাকতো, ডেভিল তোমাকে মেরে ফেলতো। তুমি কি এখনো অন্ধ থেকে যাবে? নীলকে এতটা বিশ্বাস করো না যতটা বিশ্বাস করে তোমাকে ঠকতে না হয়। এরই মধ্যে রকি ওখানে চলে আসে আর একটা চেক আকাশের হাতে ধরিয়ে দেয়। এই নিন আপনার চেক, সাথে এই গাড়ি। আমাকে মাফ করে দিন। আমি আপনাকে অনেক কথা বলেছি, সেজন্য আমাকে মাফ করে দিন। আপনার কোথাও ভুল হচ্ছে। ওর মতো একটা ভিখারি কিভাবে মিস্টার ডেভিলকে জানবে? রকি এবার নীলাশাকে একটা থাপ্পড় দেয়। ওনার সম্পর্কে যদি আর একটা বাজে কথা বলছিস, তোদের সবাইকে আমি এখানেই মেরে ফেলবো। যদি মিস্টার আকাশ এখানে না থাকতো, তাহলে তোদের সবাইকে মিস্টার ডেভিল এখানেই মেরে ফেলতো। তার মানে আমাকে নিলয় না, আকাশ বাঁচিয়েছে? এটা কিভাবে সম্ভব? নিলয় বাবা অনেক পাওয়ারফুল ব্যক্তি। নিলয় তো একটা কাঙ্গাল, ওর মতো লোককে তো আমি আমার পা ধরে মাপ চাওয়াবো। নিলয়, এটা আমি কি শুনছি? বিশ্বাস করো, এটা কিন্তু ঠিক না। আমাদের ডলার কিছু কমে গেছে, কিন্তু আমরা এখনো আগের মতোই আছি। তার মানে আকাশ ভাইয়া ঠিক বলছিল? আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। নিলয় তো চলেছে, কিন্তু নীলাশা এখনো আকাশের দিকে তাকিয়ে আছে। তার মানে আকাশ যা বলেছিল সব কিছুই সত্যি ছিল। তার মানে আকাশ আমাকে সাহায্য করে এসেছে এতগুলো দিন ধরে, আর আমি ওকে এতটা ধোকা দিয়ে এসেছি। এটা আমি কি করে করলাম? নীলাশা এই সব ভাবতে ভাবতে আকাশ তো অনেক আগেই বের হয়েছে। সেজন্য নীলাশা দৌড়ে এসে আকাশের সামনে আসে। তুমি এত কিছু করেছো আমার জন্য, তাহলে আমাকে কেন বলনি? তুমি তো কখনো আমাকে বিশ্বাসই করোনি, নাই কখনো আমার কথা তুমি শুনেছ, কখনো তোমার জীবনে আমাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি মনে করোনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেকবার বলেছি, কিন্তু তুমি আমাকে কখনো বিশ্বাসও করোনি। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। যদি আমি বুঝতে পারতাম তাহলে এত কিছু হতো না। অতীত জেনে এখন কোনো কাজ নেই। তুমি আমাকে যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলতে। আমি আমার দিক থেকে তোমাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু তুমি কখনো আমাকে বিশ্বাস করোনি। সেজন্য আমি তোমাকে আর কিছুই বলবো না। তুমি তোমার মতো করে থাকো, আর আমাকে আমার মতো করে থাকতে দাও। কথাটা বলে আকাশ চলে যায়। এইদিকে নীলাশা বলতে থাকে, আকাশ, আমি যে এখনো তোমাকে ভালোবাসি অনেক বেশি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে কত বড় ভুল করেছি তা আমি এখন বুঝতে পারছি। অন্যদিকে রফিক চৌধুরী আর ইরা ড্রয়িং রুমে বসে আছে। আর কিছুক্ষণ পরে তো সব শেষ হয়ে যাবে। ওই ছেলেকে দিয়ে কোনো কিছুই হবে না। আব্বু, তুমি জেনে শুনে ওকে বিপদের মধ্যে ফেলে দিলে। এখানে বিপদের কোনো কিছুই নেই। যে ছেলে একটা সামান্য কাজ করতে পারে না, সে ছেলে কিভাবে তোমাকে সামলাবে বলো তো? আমি তোর জন্মদিনে তোর জন্য বিরাট বড় বড় লোকদের আনবো, সেখান থেকে তোর যাকে পছন্দ হয় তাকে বিয়ে করে নিবি। না, এটা আমি পারবো না। কি পারবে না? কথাটা বলতে বলতে আকাশ বাসার ভেতরে আসে, তাও চেক নিয়ে। আকাশ, তুমি এসেছো? তুমি ঠিক আছো তো? আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। ঠিক থাকলে তো হবে না। আমার ডলার এনেছো, জানি পারবে না, সেজন্য আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। এই নিন রফিক চৌধুরী, রকির দেওয়া চেক। এখানে আপনার ডলার দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। কি, তুমি ডলার ফিরিয়ে এনেছো? এটা কিভাবে সম্ভব? রকির কাছ থেকে ডলার ফিরিয়ে আনা তো প্রায় অসম্ভব। আব্বু, ডলার কিভাবে ফিরে এনেছে এটা জেনে তোমার কোনো কাজ নেই। তুমি ওকে ডলার আনতে বলেছো, ও এনেছে। এবার আশা করি তুমি তোমার প্রমিস ভুলে যাবে না। আকাশ, চলো আমার সাথে। আজ থেকে আমাদের আর কোনো বাধা থাকলো না। ইরা আকাশের হাত ধরে নিয়েছে। এইদিকে রফিক চৌধুরী তো বুঝতেই পারছে না কি থেকে কি হয়ে গেল। এইদিকে নিলয় দেখা করে আবিরের সাথে। আপনাদের আবিরের ব্যাপারে কিছু তথ্য দেই। আবির হচ্ছে মধ্যপ্রাচ্যের 3 দেশের প্রধান। তাহলে বুঝতেই তো পারছেন ওর কতটা পাওয়ার আছে। কেমন আছেন মিস্টার আবির? আমি ভালো আছি। তা এই দিকের কি খবর? জি, অনেক ভালো। আপনি অনেক প্রভাবশালী ব্যক্তি, সেজন্য আমাকে যদি তুমি খুশি করতে পারো, তাহলে আমি তোমার পরিবারকে আগের মতো করে দিব। এইটা আমি তোমাকে কথা দিলাম। সত্যি বলছেন মিস্টার আবির? সত্যি বলছি। তাহলে বলুন কিভাবে আপনাকে সাহায্য
আমি শুনেছি আকাশ বিয়ে করেছে। বিয়ে করেছে, আবার 1 বছর পরে ডিভোর্স হয়ে গেছে, তাও 1 মাসের মতো হবে। এটা তো অনেক খুশির খবর। তা আমি শুনেছি ওর বউ নাকি অনেক সুন্দর ছিল। একদম ঠিক ধরেছেন, ওর বউ অনেক সুন্দর। আচ্ছা, তাহলে একটা কাজ করো। জি বলুন, কি কাজ? আমার ওই মেয়ের সম্পর্কে সকল তথ্য চাই। চিন্তা করবেন না, সব কিছু পেয়ে যাবেন। এখন চলুন ভেতরে যাই। ওরা ভেতরে আসে, তাও নীলাশার অফিসে। নীলাকে দেখে নীলাশা তো অনেক রেগে যায়। তোর সাহস কি করে হলো এই অফিসে আসার? তোর মতো মিথ্যেবাদী কি আমি আমার চোখের সামনে দেখতে চাই না। বেরিয়ে যাই এখান থেকে। ও নীলাশা, আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। তোর মতো প্রতারকের কাছ থেকে আমার কোনো সাহায্য চাই না। পরিচয় করিয়ে দিই, উনি মিস্টার আবির, 4 রাজ্যের প্রধান। এক কথায় 4টা রাজ্যের সকল মানুষ ওনার কথায় উঠে আর বসে। এক কথায় উনি একজন বিলিয়নিয়ার। হাই, আমি আবির, একে গ্রুপের একজন সদস্য, সাথে আকাশের ছোট ভাই। কি? তাহলে আকাশ একে গ্রুপের? ছিল, কিন্তু কয়েক বছর আগে ওকে বের করে দেওয়া হয়েছিল। আমি এসেছি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে। এটা কি ধরনের ফাজলামি হচ্ছে? এইটা কোনো ফাজলামো না। এই নাও $1 বিলিয়ন। এটা আমাদের বিয়ের উপহার হিসেবে ধরে নাও। আমি তোমাকে কখনোই বিয়ে করব না। যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তোমাদের কোম্পানি অনেক উপরে উঠে যাবে, সবাই তোমাদের সম্মান করবে। যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার পরিবার আর কোম্পানিতে পথে বসাতে আমার 1 ঘন্টা সময় লাগবে। বুঝতে পেরেছো? আপনি আমাকে ধমকি দিচ্ছেন? এটা ধমকি না, আমি পরামর্শ দিতে এসেছি। যদি তুমি আমার কথা না মানো, এটা দেখেছো? এটা তো আমার বোনের। ঠিক ধরেছো। যদি আমাকে বিয়ে না করো তাহলে তোমার বোনের কি হবে তা আশা করি বুঝতে পেরেছো। প্লিজ আমার বোনের কোনো ক্ষতি করবেন না। ক্ষতি আমি করব কি করব না তা সবটা আমার উপর নির্ভর করে। যদি তুমি আমার কথা রাখো তাহলে কোনো ক্ষতি হবে না, যদি না মানো তাহলে ক্ষতি তো হবেই। নীলাশা, মিস্টার আবির তো ঠিক কথাই বলেছে। ওনাকে বিয়ে করলে এই রাজ্যের সবাই তোমাকে সম্মান করবে, তোমাদের কোম্পানি আরও ওপরে উঠে যাবে। এক কথায় ওনাকে বিয়ে করা মানে স্বর্ণের হাতি পাওয়ার সমান। আকাশের সাথে তো তোমার ডিভোর্সও হয়ে গেছে, তাহলে তো তোমার কোনো সমস্যা হওয়ার কথাও না। আমার কথা আশা করি বুঝতে পেরেছো, সেজন্য তোমাকে সময় দিলাম। যদি আমাকে খুশি রাখতে পারো তাহলে সবকিছুই তুমি পাবে। নিলয়, চলো তাহলে আমরা এখন যাই। নীলাশা ভাবে থাকে কি করবে না করবে, এটাই ভাবতে থাকে। সেজন্য আবিরকে হ্যাঁ বলে দেয়। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার পরিবারের যেন কোনো ক্ষতি না হয়। তুমি আমাকে খুশি রাখলে তোমার পরিবারের কোনো কিছুই হবে না। রাজি আমি। নিলয়, একটা কাজ করো, আমার আর নীলাশার বিয়ের উপলক্ষে একটা পার্টির আয়োজন করো, যেখানে সব গণ্যমান্য ব্যক্তিরা যেন থাকে। চিন্তা করবেন না, হয়ে যাবে সবকিছু। এইদিকে ইরা 2-3 পরে একটা পার্টির আয়োজন করে। সেখানে অনেক লোক এসেছে। তোমরা কি শুনেছ? কি শুনবেন? মিস ইরাই এখানে আমাদের সবাইকে ডেকেছি একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। অনেক মজা হবে। এই পার্টিতে রিয়া ও রিয়াজও আসে। ওরা এসে কথা বলতে থাকে, তখন ওখানে আকাশও আসে। এ কি, তুই এখানে? কেন, আমার কি এখানে আসার কথা ছিল না? তুই তো সামান্য একটা ভিখারি, তোকে কে আসতে বললো এখানে? ভাইয়া, কেউ যে নিজের খারাপ দেখার জন্য আসবে তা কি ভাবা যায়? বেচারা, আসলে ও অনেক দুঃখী একটা লোক। ইরাকে তো পাবে না, আবার নিজের সামনে ইরাও অন্য কাউকে হতে দেখবে। আমি যদি চাই ইরাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। বাকি রইল এই বিয়ে, যা আমি এখন চাইব তখনই বিয়ে করে নিতে পারবো। তাছাড়া ভাইয়া, তোর তো ভাগ্যেই ভুলে গেল ইরা তোকে বিয়ে করবে। তার বলতে তা আকাশ, তোমার কি মনে হয় ইরা তোমাকে বিয়ে করবে? সেটা তো সময় বলে দিবে। দেখো আকাশ, আমি চাই তুমি এখানে কোনো ঝামেলা করো না। যদি করেছো তাহলে কিন্তু আমি তোমাকে জানিয়ে মেরে ফেলবো, তা কিন্তু ভুলে যেও না। ও তাই? এতটা ক্ষমতাবান কেউ এখনো হয়নি যে আমাকে মারতে পারবে। মিস ইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সবাই ওনাকে স্বাগত জানাও। সবাই এক এক করে স্বাগতম জানাতে থাকে। এরপর ইরা স্টেজে উঠে পড়ে এবং সবার সামনে বক্তব্য দিতে থাকে। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, এটার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ আমার জন্মদিন, সেজন্য এই খুশির দিনে
আমি আপনাদের আরও একটা খুশির সংবাদ দিতে চাই। জি বলুন মিস রিয়া, কি সেই খুশির খবর? আমি বিয়ে করব অনেক তাড়াতাড়ি। কি বলেন? আপনি যাকে বিয়া করবেন সে তো অনেক ভাগ্যবান মনে হচ্ছে। ভাইয়া, আমার মনে হচ্ছে তোর কথা বলবে। কিন্তু আমি তো। ইরাও তোকে ভালোবাসে, সেজন্য আমার মনে হয় তোর কথাই বলবে। তাহলে তো ভালোই হবে। তা আকাশ, তুমি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? ইরা কিছুক্ষণ পর আমাকে রাখবে, আমি স্টেজে এসে ওকে জড়িয়ে ধরবো, কিস করব। তারপর ওকে সবার সামনে বিয়ের জন্য হ্যাঁ বলে দেব। আর তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকবি, সাথে অনেক আফসোসও করতে থাকবি। আকাশ চুপ করে আছে, কোনো কথা বলছে না। কি হচ্ছে শুধু তা দেখতে থাকে। আমি সিরা, আপনি যাকে বিয়ে করবেন সে কি আমাদের মধ্যেই একজন? হ্যাঁ, সে আপনাদের মধ্যে একজন। সে ব্যক্তি তো অনেক লাকি। তা আমার ভাইকে এবার ডাকো। তোমার ভাইকে আমি কেন ডাকবো? আমি তো আকাশকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। আকাশ, তুমি উপরে আসো আমার কাছে, সবাই আমার হবু হাজবেন্ডকে ওয়েলকাম জানাবে। কথাটা শুনে সবাই আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা ইরার মতো মেয়ে আকাশকে যে ভালোবাসবে তা কারোরই জানা ছিল না। সেজন্য ইরা যখন বলেছে তখন ওনার হাতে তালি দিয়ে সংবর্ধনা জানায়, সাথে ফুলের ডালা দিও। এটা হতে পারে না ইরা, তুমি আমাকে রেখে ওই ভিখারি আকাশকে বিয়ে করতে পারো না। এখানে তোমার বরাবর যদি কেউ থাকে সেটা হচ্ছে আমি। ইরা, এটা কিন্তু ঠিক না। তুই সবার সামনে আমাদের পরিবারকে এতটা নিচু দেখাতে পারো না। ও তাই নাকি? আমি কি কখনো বলেছি তোর ভাইকে বিয়ে করব? আমার আর তোমার বিয়ের কথা তো ছোটবেলা থেকেই ঠিক হয়ে রয়েছে। এইসব কথা বলার কোনো মানে নেই মিস্টার রিয়াজ। আমি কখনো তোমার কথা বলিনি, আর নাই কখনো বলবো। তাহলে আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। ইরা, এটা হতে পারে না। হ্যাঁ, এইটাই তো, আমাকে ছেড়ে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না। এখানে ঝামেলা করো না রিয়াজ। আমি আর আকাশ একজন আরেকজনকে ভালোবাসি, আমাদের বিয়েও ঠিক হয়ে গেছে। সেজন্য এখানে মজা করার মতো কিছু নেই। তাছাড়া আমার বাবাও রাজি আছে আমাদের বিয়ের জন্য। সেজন্য এখানে রিয়া আর রিয়াজ এমন কিছু করে বসো না যার কারণে তোমাদের আমি অপমান করতে বাধ্য হই। এটা হতে পারে না। রফিক চৌধুরী আকাশকে কখনো মেনে নিতে পারবে না। রিয়াজ, আমার হবু হাজবেন্ডকে নিয়ে আর একটা বাজে কথা বললে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। আকাশের অপমান মানে আমার অপমান। ওকে কেউ খারাপ বললে এটা আমি কখনো মেনে নেব না। কথাটা কিন্তু মাথায় রাখবে বলে দিলাম। ইরা, এটা ঠিক না। মিস্টার রিয়াজ, আমি চাই না তুমি এখানে কোনো ঝামেলা করো, তাহলে কিন্তু ভালো হবে না। আপনারা সবাই পার্টি উপভোগ করুন। হীরা, তোমার কি মনে হচ্ছে না এটা একটু বেশি হয়ে যাচ্ছে? কি দরকার ছিল এসব করার? সব লোক আমাকে বিয়ে করতে চায়, সেজন্য আমাকে এমন কিছু করতে হয়েছে যেন সবাই আমার পেছন ছেড়ে দেয়। এটা অনেক বিরক্তকর। সেজন্য তোমাকে বিয়ে করা ছাড়া কোনো উপায়ও নেই। এরা তো আমাকে মনে হচ্ছে কাছে খেয়ে ফেলবে। চিন্তা করছো কেন? আমি তো আছি, আমি তোমাকে বাঁচাবো সব কিছু থেকে। মিস্টার আবির আর নীলাশা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমাদের মাঝে আসবেন। মিস্টার আবির তো অনেক পাওয়ারফুল একজন লোক, উনি এখানে কেন এসেছে? এটা তো আমাদের জন্য অনেক সৌভাগ্য। মিস্টার আবির যখন এখানে এসেছে তখন কোনো একটা ব্যাপার তো অবশ্যই আছে। মজা তো এখন হবে মনে হচ্ছে। আকাশ, এটা অকর্ম ছিল আর সেটাই রয়ে গেল। তুই এখানে কেন এসেছিস? আমার ভাই, আমি তো এসেছি তোর সাথে দেখা করার জন্য। এতগুলো বছর পরে কি মনে করে এসেছিস তা বল। আমি তো তোর সাথে কথা বলার জন্য এসেছি। তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। না থাকতে পারে। তা কি দেখছিস এমন করে? তুই নীলাশাকে জানিস? না, জানি না। আচ্ছা, যখন জানিস তখন পরিচয় করিয়ে দে। তো আমার হবু বউ তোর ভাবি। কি, তুই বিয়ে করবি? তা ওকে? বিয়ে তো আমি করব, তাহলে তোকে এই নিয়ে ভাবতে হবে না। আয় আর ভাবির সাথে কথা বল। নীলাশা, তুমি কি জানো না আবিরকে? তারপরও এইসব করার মানে কি? আমি জানি আবিরকে, সেজন্যই আমি ওকে বিয়ে করব। তাছাড়া ও একই গ্রুপের ছেলে। নীলাশা, ওকে বিয়ে করা মানে অনেক বড় বিপদ নিজের কাঁধে নেওয়া। তুমি কেন বুঝতে পারছো না? ওর সাথে থাকলে উল্টো কোনো বিপদই আমাকে ছুঁয়েও দেখতে পারবে না। তাছাড়া
আবিরকে আমিই পছন্দ করেছি। একটা মেয়ে চাই তার স্বামী একজন পাওয়ারফুল ব্যক্তি হোক। আবির ভালো ছেলে না, ও তোমাকে কষ্ট দিবে, তোমার ভালো কখনই ও চাইবে না। আমি তোমার ভালোর জন্য বলতেছি, ওকে তুমি বিয়ে করো না। আমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তা তোমার কাছ থেকে শিখতে হবে না। তাছাড়া আমি পুরনো সব কিছু ভুলে গেছি, সেজন্য তা মনে রাখতে চাই না। তুমি আমাকে ভুলে যাও আর আমি আবিরকেই বিয়ে করব। আমি তোমার সামনে আর কখনো তোমার সামনেই আসবো না। তাছাড়া তোমার ভাইকে আমি কেন পছন্দ করেছি জানো? কারণ তুমি কখনো আবিরের বরাবর হতেই পারবে না। তুমি কি এখনও আমার কোনো কথাই বিশ্বাস করবে না? ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। আমি চাই না তুমি আবিরকে বিয়ে করে তোমাকে প্রস্তাতে যেন না হয়। আমি কখনো পস্তাবো না। না প্রস্তালেই ভালো। আমাকে মাফ করে দাও আকাশ, আমি কখনো চাইনি তোমাকে এত কঠিন কথা বলতে। আমি যদি এরকমটা না বলি তাহলে মিস্টার আবির তোমার ক্ষতি করে বসবে, সেই জন্যই আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। তাও তাও তোমার ভালোর জন্য। হ্যাঁ, তাহলে আর আবির তোমার ক্ষতি করবে না। আমি জানি তুমি আমার ভালো চাও, কিন্তু আমি যে কোনো কিছু করার নেই, পারলে আমাকে মাফ করে দিও। শুনছিস তো আমার প্রিয় ভাই, আমি যাচ্ছি আমার এঙ্গেজমেন্ট করার জন্য। 3 দিনের মধ্যে তুই কিন্তু অবশ্যই আসবি। এই নে কার্ড, আমি তোর জন্য অপেক্ষা করব। এই বলে আবির নীলাশাকে নিয়ে চলে যায় ওখান থেকে। নীলাশা যদি আবিরকে বিয়ে করে খুশি হতে পারে তাহলে আমাদের তো কিছু করার নেই এতে। আমার তো মনে হচ্ছে আবির এমন কিছু করেছে যার কারণে নীলাশা ওকে বিয়ে করতে বাধ্য হচ্ছে। এমনি তো আবির অনেক খারাপ একটা ছেলে, এমন কোনো খারাপ কাজ নেই যা আবির করতে পারে না। আমার তো মনে হচ্ছে ও তোমাকে কেন্দ্র করে কিছু একটা করার চেষ্টা করে চলেছে। আমাদের আরো সাবধান থাকতে হবে। ঠিক আছে, তুমি বাসায় যাও এখন। ইরা চলে যায়, আকাশও বের হয়। তখন একটা লোক আকাশের সামনে আসে। স্যার, আমি খোঁজ নিয়ে দেখেছি আবির এখনও এই শহরেই আছে। নীলাশা কেন আবিরের কথা রাজি হয়ে গেল? যদি আপনি বলেন আমি খোঁজ নিয়ে দেখব। দরকার নেই, যদি ও ডলারের জন্য আবিরকে বিয়ে করতে চায় এতে আমার কোনো আপত্তি নেই। আমি এখন কোনো কিছু বললে উল্টো এখন তা আমার জন্য খারাপ হবে, সেজন্য ওর যা ইচ্ছা হয় করতে পারে। যেমনটা আপনি চাইবেন। তা ওই নিমন্ত্রণের কাজ কত দূর? সবাইকে আমন্ত্রণ করা হয়েছে, সবাই তো অনেক খুশি হয়েছে, কেননা এই আমন্ত্রণ পাওয়ার জন্য সবাই অনেক উৎসাহিত আছে। তা তো হবেই। তার কারণে বড় বড় লোক আসতে থাকে এখানে, সরকারও এখানে আসবে। আমি কি ওনার পুরো খেয়াল রাখবো? একটা কাজ করো, কাল আমি সরকারের সাথে দেখা করব, সেজন্য একটা জায়গা ঠিক করে রাখবে। ওকে স্যার, তাই হবে। পরের দিন নিলয় ওর বন্ধুর কাছে আসে। ওর বন্ধু ওই রাজ্যের একজন পুলিশ। কেমন আছিস বন্ধু? এই তো অনেক ভালো। তা কি খবর? মিস্টার আবিরের সাথে নাকি তোর অনেক খাতির হয়েছে? ঠিক শুনেছিস, কয়েকটা দিন পরে আমি মিস্টার আবিরের সাথে ওঠা বসা করব। তখন আমি তোর প্রমোশনের ব্যবস্থা করে দিব। এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। সত্যি বলছিস তো? তুই আমার পুরনো বন্ধু, তোর কাছে মিথ্যা কেন বলবো? 1 মিনিট, এই ছেলেটা এখানে কেন? কোন ছেলে বন্ধু? ওখানেই যে বসা আছে ছেলেটা, ওর কথা বলতেছি। ওকে একটা শিক্ষা দিতে হবে। ও কি তোর শত্রু? ঠিক ধরেছিস। কিন্তু কে এই ছেলে? এই একটা বাজে ছেলে যার কোনো পরিচয় নেই। বন্ধু, তাহলে তুই ওকে আমার উপরে ছেড়ে দে, দেখবি কি করে ওকে অ্যারেস্ট করে আমি থানায় নিয়ে যাই। অল দ্য বেস্ট। নিলয় তো চলে যায়। পুলিশ অফিসার আকাশের সামনে আসে। কোনো সমস্যা হয়েছে কি অফিসার? আমাদের কাছে খবর আছে তোমার কাছে নেশাদ্রব্য আছে। আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। আমাকে চেক করার জন্য কোনো ওয়ারেন্ট এনেছেন কি? আমাদের এই সব লাগে না, সেই জন্যই ভালোই হবে তুমি তোমার হাত পেছনে নাও আর আমাকে চেকিং করতে দাও। যখন সবটা ভেবেই নিয়েছেন তখন আর বলে কোনো কাজ নেই। ঠিক আছে, চেক করুন। পুলিশ অফিসার চেক করার বাহানায় একটা ড্রাগসের প্যাকেট আকাশের পকেটে ঢুকিয়ে দেয়। তারপর সেটা বের করে। কি এটা? এটা যদি আমার হতো তাহলে তো আমি অবশ্যই এটা চিনতে পারতাম, কিন্তু এটা তো আমার না, সেজন্য আমি এটা চিনি না। তোর মতো অনেক লোককে দেখেছি আমি। তোমরা নিয়ে যাও ওকে। আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে ফাঁসাতে চেয়েছেন। দেখুন, আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি, সেজন্য আমি চাই না তার সামনে পড়ে আপনার কোনো ক্ষতি হোক।
সেজন্য যদি এখান থেকে চলে যান তাহলে আমি ভুলে যাব এখানে কিছু হয়েছিল। যদি এরপরও তুমি না শুনো তাহলে এরপরে যা হবে তার জন্য তুমি মোটেও প্রস্তুত থাকবে না। তুই কি ভেবেছিস এই সব বলে তুই আমাকে ভয় দেখাবি? বুঝতে পেরেছি, তুই আমাকে জেলে নিয়ে যাবে। ঠিক আছে, চলুন তাহলে। আমিও দেখব কিভাবে আমাকে জেলে আটকে রাখেন, আমিও দেখব। নিয়ে যাও ওকে। এদিকে খবরটা সরকার জেনে গেছে। সে জানার পর কি সুপ্রিম লিডার অ্যারেস্ট হয়েছে? কার এত বড় সাহস হয়েছে ওনাকে অ্যারেস্ট করেছে? যত তাড়াতাড়ি পারো ওই অফিসার আর ওনাকে খুঁজে বের করো। আমি শহরে আসতে আর 30 মিনিট লাগবে। এই 30 মিনিটের ভিতরে কাজ হয়ে যাওয়া চাই, নয়তো কাউকে বাঁচিয়ে রাখবো না। এদিকে খবরটা নীলাশার আর ইরাও জেনে যায়। কি, আকাশকে অ্যারেস্ট করা হয়েছে? একটা কাজ করো, এই শহরের বড় উকিলকে ধরো, যে কোনোভাবেই হোক আকাশকে বের করতেই হবে। অন্যদিকে ইরা জানতে পারে, সাথে আকাশের লোকেরাও। অন্যদিকে ইরা, হ্যালো ইন্সপেক্টর, কোন ব্যক্তি আমার হবু হাজবেন্ডকে ফাঁসানোর চেষ্টা করেছে তাড়াতাড়ি করে তোমার বড় অফিসারকে বলো আমার হাজবেন্ডকে ছেড়ে দিতে। যদি আকাশের এতটুকু ক্ষতি করেছো তাহলে আমি কি করতে পারি তা তুমি ভালো করে জানো। এদিকে আকাশের লোক জানার পরে, কি, কার এত বড় সাহস হয়েছে যে স্যারকে আটকে রেখেছে? তাড়াতাড়ি ওদের খুঁজে বের করো, আমি নিজ হাতে ওদের মেরে ফেলবো। তাড়াতাড়ি করে আকাশকে খোঁজার ব্যবস্থা করো। একে অর্ডার জারি করে দাও, যদি স্যারের কোনো ক্ষতি হয় তাহলে ওরা কেউ যেন বাঁচতে না পারে। জি স্যার, তাই হবে। দেখো, যদি তুমি আমার কথা মেনে চলো তাহলে তোমার প্রাণ আমি বাঁচতে দিব। আমি কোনো দোষ করিনি, সেজন্য নিজের দোষ আমি স্বীকার করব না। মনে হয় তুই আমাকে এখনো ঠিকভাবে চিনিস না। যদি চিনতে পারতি তাহলে এই কথাগুলো বলার সাহস তুই করতি না। এটা আমার পুলিশ স্টেশন, এখানে আমি যা বলবো এটাই শেষ কথা হয়ে যায়। এইখানে তোকে বাঁচানোর জন্য আসতে পারবে না। বুঝেছি যে চাকরি নিয়ে তুই ক্ষমতা দেখাচ্ছিস। যদি সে চাকরি না থাকে তাহলে তো তোর ক্ষমতাও থাকবে না, সেজন্য তোর বেঁচে থাকারও কোনো অধিকার নেই। চুপ কর, তাড়াতাড়ি করে তোর দোষ কবুল কর, নয়তো আমি তোকে ছেড়ে দিব না। কথাটা বলতে বলতে একজন হাবিলদার ভেতরে আসে। স্যার, সেন বংশ থেকে মিস নীলাশা উকিল পাঠিয়েছে মিস্টার আকাশকে ছেড়ে দেওয়ার জন্য। ওই উকিলকে বলে দাও আকাশ অনেক বড় অপরাধ করেছে, সেই জন্য ওকে জামিন দেওয়া হবে না। জি স্যার, বলে দিচ্ছি। দেখছিস, তোকে যেই বাঁচাবে আসুক না কেন, তোকে কেউ বাঁচাতে পারবে না। চিফ সেক্রেটারি কল দিয়েছিল, বলছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। যদি না ছেড়ে দেই তাহলে আমাদের চাকরি চলে যাবে। কি, এর মতো ছেলেকে এত বড় বড় লোক কিভাবে চেনে? ওই, তুই কিভাবে চিফ সেক্রেটারিকে চিনিস বল? আমি ওনাকে চিনি না। তুই যদি ওনাকে না চিনিস তাহলে তোর জন্য এত বড় বড় লোক এখানে কেন আসবে তোকে ছাড়ানোর জন্য? আমি ওদের তো চিনি না, কিন্তু আমি এখানকার সরকারকে চিনি। কি, তুই সরকারকে কিভাবে চিনিস? স্যার, সরকার এখানে আসতেছে। সরকার এসে পুলিশ অফিসারকে মারতে থাকে। এতে বাকি পুলিশ অফিসার আর হাবিলদার তাকিয়ে দেখতে থাকে। তোমার সাহস কি করে হয় মিস্টার আকাশকে এভাবে থানায় নিয়ে আসার? উনি 5টা রাজ্যের সুপ্রিম লিডার, 5টা রাজ্য ওনার কথায় উঠে আর বসে, আর তুমি ওনাকেই ধরে নিয়ে এসেছো? তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছো। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। সরি স্যার, আমার আসতে অনেক লেট হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দিন। কথাটা বলতে বলতে উনি আকাশের পা ধরে আছে। তা মিস্টার অফিসার, এখন কি বলবেন? এতক্ষণ তো বলছিলেন এখানে আপনার কথাই শেষ কথা, তাহলে কোথায় গেল সে কথা? প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো কোনো নির্দোষ ব্যক্তিকে নিয়ে এইভাবে এনে এইভাবে ফাঁসাবো না। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। অফিসার, আমি তো আপনাকে ঠিক মতো জানতামও না, তারপরও আমার সাথে এরকমটা কেন করলেন? ঠিক ধরেছেন, নিলয় আমাকে ঘুষ দিয়েছে, আপনাকে যেন ফাঁসাই আমি। প্লিজ স্যার, আমাকে যেতে দিন। তাহলে নিলয় এই সবটা করেছে? আমি জানতাম এরকমই কিছু হবে। তা স্যার, এখন কি করব বলেন? নিলয়কে কি ধরে আনবো? এখন না, ওর পিছনে অন্য কেউ আছে। পুরোপুরি সবটা জানার পরে তারপরে দেখি কি করা যায়। তাই অফিসারের কি করব? এ যা করেছে এর জন্য ওকে তো শাস্তি দিতেই হবে। ও অনেক গুনাহ করেছে, সেজন্য ওকে নিয়ে যাও। নিয়ে যাও ওকে,
এরপর ওখান থেকে বের হয়ে আসে। বের হতেই নীলাশার সাথে দেখা হয় আকাশের। একটু সাবধানে থেকো, এভাবে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তোমার কি মনে হয় আমি তোমার কারণে বেঁচে এসেছি? এরপর থেকে এরকম কিছু বাবার স্বপ্ন এনো না, সেজন্য এরকম নাটক অফ করো। আমি জানি তুমি এরকম কিছু বলবে। তুমি ভালো আছো এখন, এটাই দেখি খুশি লাগছে। এখন এইসব বলার মানে কি নীলাশা? এখন এত ভালো ব্যবহার কেন? নাকি তোমার পাওয়ার দেখাতে এসেছো এখানে? আমি তো তোমাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি। তুমি আমার থেকে দূরে থাকো, এটাই আমি চাই। তুমি আমাকে এতটা ঘৃণা করো? এখন তো তুমি অন্য কারো হবু বউ, সেজন্য আমার থেকে দূরে থাকাই ভালো। এটাই হয়তো আমাদের শেষ দেখা। আবিরকে বিয়ে করে আমি অন্য দেশে চলে যাব, সেই জন্য আমি কখনো তোমার কাছেও আসবো না। ভালো থেকো, শুভ কামনা রইল তোমাদের জন্য। এই বলে নীলাশা চলে যায়। অন্যদিকে আকাশেরও কিছুটা খারাপ লাগে, তাও তেমন কিছুই বলেনি। এইদিকে রাতের বেলায় ইরা আকাশের কাছে। তুমি এখানে কি করছো? এমনিতেই বসে আছি, তা তুমি এখানে কেন? তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? নীলাশা আবিরকে কেন বিয়ে করেছে তা কি জানো? আমার জানার কোনো ইচ্ছাও নেই। আমার মনে হয় তোমার জানা দরকার। আবির নীলাশাকে ধমক দিয়েছে, যদি নীলাশা আবিরকে বিয়ে না করে তাহলে ওর পরিবারকে মেরে ফেলবে। এই জন্য বাধ্য হয়ে নীলাশা আবিরকে বিয়ে করেছে। কিন্তু নীলাশা কেন আমাকে এই ব্যাপারে কিছু বলেনি? আসলে নীলাশা চায়নি তুমি এইসব কিছু জেনে আবিরের সাথে ঝামেলা করো, কেননা আবির অনেক পাওয়ারফুল ছেলে, ও তোমার ক্ষতি করে ফেলবে। সেজন্য নীলাশা বিয়েতে রাজি হয়ে যায়, যেন আবির তোমার ক্ষতি না করে। আমি তো ওই আবিরকে ছাড়বো না। আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে সত্যিটা বলে দিলাম। তবে তুমি যাই করো না কেন ভেবে চিন্তে করিও। এই নাও চাবি, তোমার কাজ শেষ হয়ে গেলে চলে আসিও। আমি তোমার পাশে আছি সব সময় আর থাকবো। তোমাকে কি বলেছে ধন্যবাদ দেব, তবে চিন্তা করো না, আমি আবারও ফিরে আসবো। পরের দিন আকাশ কাউকে কল দেয়। কল দিয়ে কি যেন বলতে থাকে। তাছাড়া আজকে নীলাশা আর আবিরের বিয়ের জন্য তো এখানেই তো আসতেই হবে। এইদিকে আকাশ এখনো আসেনি কেন? যেখানে আপনি এখানে আছেন সেখানে আকাশ কিভাবে এখানে আসবে? ও তো ভয়েই আসবে না। ও আসুক বা না আসুক, এতে আমার কোনো আপত্তি নেই। বিয়ের কাজ শুরু করো, আমি ওকে ভিডিও করে পাঠিয়ে দিব। এরপর ওদের বিয়ের কাজ চলতে থাকে। তখনই ওখানে আকাশ চলে আসে। এই বিয়ে হতে পারে না। কথাটা বলতে বলতে আকাশ ভেতরে আসে। সবাই ওর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ওইখানে কি করে এলো? ওর তো জেলে থাকার কথা। এই লোকটা দেখে আমার বোনকে শান্তিতে থাকতে দেবে না। তুমি কি জানো না আবিরকে? তুমি ওর সাথে কখনো পেরে উঠবে না। আমি ওর সাথে একটা হিসাব করতে এসেছি। কিসের হিসাব? তুমি কি ওর পাওয়ার সম্পর্কে ভুলে গেছো? ওর কাছে সব কিছু আছে, তুমি ওর সাথে পারবে না। শুধু আবির কেন, ওর পরিবারের বড় কেউ আসলেও আমার কোনো কিছু যায় আসে না। তুমি কি পাগল হয়ে গেছো? ওরা তোমাকে মেরে ফেলবে। আমি এখানে এসেছি তোমার সব সমস্যা দূর করার জন্য, যেন তোমাকে সামনে এসে সমস্যায় না পড়তে হয়। আকাশ, তুমি ইরার পাওয়ার দিয়ে কোনো কিছুই করতে পারবে না। তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। কেন বুঝতে পারছো না? তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এটা কোনো কথা? আমার বোন যাকে খুশি তাকে বিয়ে করবে, তাতে তোমার সমস্যা কোথায়? যদি এখান থেকে না যাও তোমার জন্য ভালো হবে না বলে দিচ্ছি। এখান থেকে চলে যাও তুমি। হো, তাহলে তুই আমার সাথে পাঙ্গা নিবি? এটা আমাদের দুজনের মধ্যে ঝামেলা, এর ভিতরে নীলাশাকে ডেকে আনবি না। দেখ আকাশ, তুই যদি আমার পা ধরে ক্ষমা না চাস আমি তোকে বাঁচতে দিব না। তোর সাহস কি করে হয় আমার সাথে এরকম কথা বলার? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার সাথে পাঙ্গা নিবি? আমি তোকে বাঁচতে দিব না। আবির ভালো হবে না, কিন্তু যদি আমি ভুলে যাই তোকে মেরে ফেলতে আমি 1 মিনিটও ভাববো না। আমি তোকে ছেড়ে দিব না, তোকে আজ আমি এইখানেই মেরে ফেলবো। তোকে মেরে ফেললে এখানকার কোনো ক্ষমতাই আমাকে আটকাতে পারবে না। কথাটা শুনে আকাশ আবিরকে মারতে আসে, সেজন্য নীলাশা এসে বাধা দেয়। আকাশ, তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে চোখের সামনে দেখতে পারবো না, সেজন্য তুমি চলে যাও এখান থেকে। তাহলে তুমি ওকে বিয়ে করবে, তাই তো? হ্যাঁ, ওকে বিয়ে করব। আবির, তোর কি মনে হয় তুই বিজি হয়ে যাবি? আমার কাছে যা কিছু আছে তা দিয়ে আমি তোকে 1 মিনিটে কি কি করতে পারবো তা তুই কল্পনাও করতে পারবি না। যদি তুই আমার পা ধরে ক্ষমা চাস তাহলে আমি তোকে বাঁচতে দিব। আমি তোকে শেষবারের মতন বলছি, তুই নিজেকে ঠিক করে নে, নয়তো আমি তোকে বরবাদ করে দেব। তোর পুরো পরিবার এসেও তোকে বাঁচাতে পারবে না।
তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমাকে ধমক দিচ্ছিস? তোর কি একটু লজ্জা করে নাই কথা বলতে? আর ড্রাগন গ্রুপের চেয়ারম্যান এইখানে এসেছে, সবাই ওনাকে স্বাগতম জানাও। দেখলি তো, ড্রাগন গ্রুপের চেয়ারম্যান স্বাগতম জানাতে এসেছে। তাহলে বুঝতে পারছিস তো আমার কত পাওয়ার। আমি যেখানেই যাই সেখানে বড় বড় লোকেরা আমার সাথে দেখা করার জন্য আসে। হ্যালো মিস্টার প্রেসিডেন্ট। আকাশ, তুমি চলে যাও এখান থেকে। আমি ড্রাগন গ্রুপের চেয়ারম্যান আকাশ স্যার, আপনাকে স্বাগতম। আমি কি দেখতেছি? মিস্টার প্রেসিডেন্ট আকাশের সামনে এইভাবে ঝুঁকে সালাম করতেছে, এটা কিভাবে হতে পারে? মিস্টার প্রেসিডেন্ট, এটা আপনি কি করছেন? আকাশ তো আপনার সম্মানের যোগ্য না, তাহলে কেন ওকে সম্মান জানাচ্ছেন? কথাটি শুনে প্রেসিডেন্ট নিলয়কে থাপ্পড় মারে। তোমার সাহস কী করে হয় আকাশ স্যারের নামে এরকম কথা বলার? ওনার সামনে বড় বড় লোকেরাও বসার সাহস পায় না, সেখানে তুমি ওনার নামে বাজে কথা বলো? মিস্টার প্রেসিডেন্ট, আপনার সাহস কি করে হয় আমার সামনে এরকম করে কথা বলার? তুমি কি ভুলে গেছো আমার সাথে এরকম কথা বলার পরিণতি কি হতে পারে? আমি শুধু মিস্টার আকাশের সামনেই ঝুঁকব, তোমার মতো লোকের সামনে তো কখনোই না। আপনি আমার সামনে একরকম কথা বলার সাহস পান কি করে? কে আপনাকে অধিকার দিয়েছে এরকম করে কথা বলার? তুমি যাই করো না কেন, আমি এখানে থাকা অবস্থায় তুমি মিস্টার আকাশের কোনো ক্ষতি করতে পারবে না। আমি একে পরিবারের সদস্য। আমরা যেখানে দিয়ে যাই সেখানে সরকার পর্যন্ত আমাদের কোনো কিছু বলার সাহস পায় না, সেখানে তুমি কে আমাকে এত কথা বলার? তখনই ওখানে ডেভিল চলে আসে। আবির, তোমার ক্ষমতা অনেক বেড়ে গেছে তাই না? তাহলে তুমি আমাকে বাধা দিবে? উনি তো আন্ডার ওয়ার্ল্ডের কিং। তোমার সাহস কি করে হয় আমারই এখানে এসে আকাশ স্যারের সাথে এরকম কথা বলা? আমি তো আপনার কোনো ক্ষতিও করিনি, তাহলে এই কথাগুলো বলার মানে কি? তুমি আমার অপমান করনি তো কি হয়েছে? আমার বসকে তো অপমান করেছো। তুমি কি আকাশের কথা বলতেছো? হ্যাঁ, আমি আকাশ স্যারের কথাই বলেছি। বাহ, প্রথমে প্রেসিডেন্ট, এখন আন্ডারওয়ার্ল্ডের কিং ডেভিল। আমি কখনো ভাবতেও পারিনি আকাশ তুমি ওইরকম তৈরি হয়ে আসবে। এখানে ডেভিল আছে বলে আমি তোমাকে ছেড়ে দিব, কিন্তু আমার পা ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি থাকা অবস্থায় তুমি মিস্টার আকাশের সাথে কিভাবে এগুলো করাও আমিও দেখে নেব। তাহলে তোমার দুইজন আমার থেকে আকাশকে বাঁচিয়ে নিবে, এটাই তো? যদি তোমরা দুজন আমাকে আর রাগান্বিত করো তাহলে তোমাদের দুজনকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলা মাত্র ডেভিল আবিরকে একটা থাপ্পড় দেয়। এতে সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা আকাশের জন্য ওরা এত কিছু করছে কেন, এটাই সবাই ভাবতে থাকে। তোমার এত ক্ষমতা, তুমি আমার সামনে আকাশকে চ্যালেঞ্জ করতেছো, এর পরিণতি কি হতে পারে তা তোমাকে আমি দেখাবো। তোমার এত সাহস কি করে হয় আমাকে মারার? তুমি কি জানো না এর পরিণতি কি হতে পারে? যা কিছু হয়ে যাক না কেন, মিস্টার আকাশের সাথে যেই খারাপ ব্যবহার করবে আমি ওকেই মেরে ফেলবো, সে যেই হোক না কেন। মিস্টার ডেভিল, তুমি ভুলে যেও না আমি তোমার কি কি ক্ষতি করতে পারি। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়াও নেই। তুমি যদি না চাও এখান থেকে, আমি তোমাকে মেরে ফেলবো। আবির ওখান থেকে চলে যায়, সাথে নিলয় আর নীলু ওরাও বের হয়। প্রেসিডেন্ট আর ডেভিল ওরাও আকাশের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে পড়ে। এখন কি করবেন? ডেভিল তো চিন্তা করো না, আমি ওই একে গ্রুপের কোম্পানির একজন সদস্য যদি হয়ে যায় তাহলে এই ডেভিলও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওই কার্ড নেবেন কি করে? এখানকার সরকার আমাকে তা করে দিবে। উনি তাহলে আপনাকে সাহায্য করবে? অবশ্যই করবে। তাড়াতাড়ি করে ওই কার্ড কেনার ব্যবস্থা করো। জি অবশ্যই। পরিস্থিতি বুঝতেই পারছেন, এবার দেখি কি হয় সামনের দিকে। অন্যদিকে নীলাশা আকাশকে জিজ্ঞেস করে, আকাশ, তুমি আমার থেকে কি লুকাচ্ছ? এইসব জেনে তোমার কি কাজ? তুমি কি আমাকে বলবে না? বলবো না, সেজন্য আমি চাইনি আবিরকে বিয়ে করে তুমি কোনো সমস্যায় পড়ো। এখন এই সব বলে কোনো লাভ নেই, তুমি যেতে পারো। আমরা কি জীবনটা নতুন করে শুরু করতে পারি না? অনেক দেরি হয়ে গেছে। নীলাশা কাঁদতে কাঁদতে চলে যায়। আকাশ বের হয়ে এসে দেখে ইরা দাঁড়িয়ে আছে। তুমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে কেন আসলে না? আমি তো তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, সেজন্য বাহিরে দাঁড়িয়ে আছি। তুমি একা কেন এসেছো? নীলাশা কেন আসেনি তোমার সাথে? ওর সাথে সব মামলা শেষ, সেজন্য ওকে আনা হয়নি। তাছাড়া আমি চাইনি ওর কোনো ক্ষতি হোক। তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে না? অনেক ক্ষুধা লেগেছে, চলো আমরা কিছু খেয়ে আসি। রাতের বেলায় একটা লোক আসে আকাশের কাছে। এই নিন স্যার, কাল যারা আসবে তাদের লিস্ট।
এখানে আবিরের নাম কেন? মনে হয় সে সরকারকে ধরেই এটা করেছে। আমি কি ওর নাম সরিয়ে দিব? না থাক, কাল আমি ওর সাথে শেষবারের জন্য দেখা করব। কাল সব পাওয়ারফুল ব্যক্তিরা এসেছে। ওই অনুষ্ঠানে ইরার সাথে ইরার বাবাও এসেছে। আকাশ, তোমার এই কার্ড আলাদা কেন? আসলে এই কার্ড ভিআইপি, সেজন্য অন্য সব কার্ড থেকে আলাদা। সত্যি বলছো আকাশ? হ্যাঁ বাবা, সত্যি বলছি। ও একদম মিথ্যে কথা বলছে আঙ্কেল। এই কার্ড নকল। আমাদের হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছেন এইটাই আসল। আপনি যদি এই কার্ড নিয়ে যান তাহলে তো আপনাকে জেলে যেতে হতে পারে, কারণ নকল কার্ড নিয়ে যাওয়ার জন্য। রিয়াজ, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, নয়তো ভালো হবে না কিন্তু। আমি একে গ্রুপের একজন মেম্বার। আমি যখন বলছি তখন এটাই সত্যি হবে। এতটা অহংকার ভালো না রিয়াজ, নয়তো এর পরিণতি কি হতে পারে তা তুমি পরে জানতে পারবে। তোর সাহস কি করে হয় আমার সাথে এরকম কথা বলার? সেটাই তো ভাইয়া, এর মতো ভিখারি এখানে কি করছে? চিন্তা করো না, এই খেলা আমি এত তাড়াতাড়ি শেষ হতে দিব না। তার মানে তুমি বলতে চাইছো তুমি এখানকার সুপ্রিম লিডার? কথাটা বলে রিয়া হাসতে থাকে, সাথে রিয়াজ আর বাকি সবাইও হাসতে থাকে। আঙ্কেল, আপনার যদি এই কার্ড এতই দরকারি ছিল তাহলে আমাকে বলতে পারতেন, আমি আপনাকে কার্ড নিয়ে দিতাম। শুধু শুধু এই আকাশের থেকে কার্ড নিয়ে অপমানিত হতে এসেছেন। রিয়াজ, তোমার এই ফালতু কথা বন্ধ করো। ইরা, আমি তোমার ভালোর জন্য বলছি, পরে নয়তো তোমাদেরই অপমানিত হতে হবে। আকাশ, এই কার্ডের আসল রহস্য কি বলো আমাকে। আপনি কোনো চিন্তা করবেন না, এই কার্ডগুলোতে কোনো রকম সমস্যা নেই, আমার উপরে বিশ্বাস করতে পারেন। আমাদের সবার কার্ড একরকম আর তোমার কার্ড অন্যরকম, তাহলে এর থেকে তো বোঝাই যায়। রিয়াজ, আকাশকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। ও যখন বলেছে এই কার্ড আসল, তার মানে এটাই আসল হবে। এই কার্ড যদি আসল হয়, আমি আমার এই কার্ড সবার সামনে এখানে ছিঁড়ে ফেলবো। ঠিক আছে, আমি আমার এই কার্ড দেখাচ্ছি এখানে। আকাশ ওর কার্ড দেখায়। কার্ড দেখে গার্ড তো অবাক হয়েছে। আপনাকে স্বাগতম, আমাদের সম্মানিত স্যার। আপনি ভেতরে যেতে পারেন। এইটা কিভাবে সম্ভব? আকাশ একজন সম্মানিত ব্যক্তি, তাহলে কি এই কার্ড আসল? ভালো করে চেক করুন, ওর মতো লোকের কাছে এই কার্ড আসলো কি করে? আপনি বকবক বন্ধ করুন। আপনার থেকে শিখতে হবে না কোনটা আসল আর কোনটা নকল কার্ড। যার ক্ষমতা সবচেয়ে বেশি তাকে এই কার্ড দেওয়া হয়। সবচেয়ে উপর? এইসব জেনে তোমার কোনো কাজ নেই, তুমি তোমার কাজ করো। আকাশ, আমি তো কখনো ভাবতেও পারিনি তুমি ভিআইপি কার্ড ব্যবস্থা করতে পারবে। আমি তাহলে ভিতরে যাই। রফিক চৌধুরী তো ভেতরে চলে যায়। অন্যদিকে আকাশ ইরার সাথে ভেতরে যাবে, তখন ইরা গার্ডের কাছে আসে। এসে এদের এত তাড়াতাড়ি ভিতরে আসতে দিবে না। ঠিক আছে ম্যাম। ওরা দুজন ভেতরে যায়। ভেতরে দেখে নিলয়, আবির, নীলু, নীলাশা ওরা ভেতরে ছিল, সাথে আরও 20 জনের মতো সম্মানিত ব্যক্তি। এদিকে আবির, সরকার আপনি কোথায়? আমি পথেই আছি। তোমার সাথে আজকে সুপ্রিম লিডারের পরিচয় করিয়ে দেব। উনি অনেক ভালো মানুষ। ওনার সাথে তুমি পরিচিত হতে পারলে তোমার আর কোনো সমস্যা হবে না। তাছাড়া ওনার সাথে দেখা করার সুযোগ সবার হয় না। আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব। এমন কিছু করো না যেন ওনার কাছে খারাপ না হয়ে যেতে হয়। যদি ওনার কাছে তুমি খারাপ হয়ে যাও তাহলে তোমাকে কেউ আর বাঁচাতে পারবে না। এটা কিন্তু খেয়াল রাখবে। চিন্তা করবেন, আমি ওনার সামনে কোনো বাজে কথা বলবো না। কি বললো সরকার? উনি আমার হয়ে সুপ্রিম লিডার কিছু কথা বলে দিবে। একবার আমি যদি সদস্য হতে পারি তাহলে অনেক কিছু করতে পারবো। তাহলে তো আপনার পাওয়ারের অভাব হবে না। তাহলে আমি নীলাশাকে বিয়ে করে নিব। আমি তোমাকে বিয়ে করব না। আপনি কি বলছিস? ঠিকই বলেছি, আমি আবিরকে বিয়ে করব না। তোমার সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? আবির রেগে গিয়ে নীলাশাকে থাপ্পড় মারে। এতে আবির, তুমি কেমন মানুষ, একটা মেয়ের উপরে এভাবে হাত তোলো? আকাশ, তুমি এখানে? এসেছি একটা কাজে। তুই এখানে কেন? আমি যেখানেই যাই তুই সেখানেই চলে আসিস। তো কি হয়েছে? সরকার আর আবির বন্ধু হয়। যদি আবির একবার সদস্য হয়ে যেতে পারে তাহলে কিন্তু তোকে মেরে ফেলতে আমাদের বেশি সময় লাগবে না। তোদের সবাইকে ওনার সামনে নিচু হয়ে মাপ চাইতে হবে। দেখলি তো, সুপ্রিম লিডারের সাথে একবার কথা বলা হয়ে গেলে আমি কি কি করতে পারবো। ভয় লাগছে তাই না? আমার অনেক ভয় লাগতেছে তোকে ভয় পেতে দেখে। তোর কিভাবে মনে হয় সুপ্রিম লিডার তোর পক্ষ হয়ে কথা বলবে? ও তোর সাহায্য কখনো করবে না। যদি তুই এখান থেকে চলে না যাস
আমি তোর এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না। তো সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। এখানে সব কিছু সরকার নিয়ন্ত্রণ করে। এখানে টেবিলেরও কোনো কথা হবে না। সরকারের সামনে তোরা সবাই কিছুই না। সরকারের অপমান করা এর কি হাল করা হবে তাও নিজেও জানে না। যদি তুই বাঁচতে চাস তাহলে আমার জুতো ধরে মাপ চেয়ে নে, তাহলে আমি ওনার সাথে কথা বলে তোকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করব। তোর কি মনে হয় তোর এই সব কথায় আমি চলে যাব? কথাটা বলে আবিরকে মারতে থাকে। এতে রিয়াজ আর নিলয় আসে বাঁচানোর জন্য। আকাশ তো ওদেরও মারতে থাকে। তোর সাহস তো কম না, তুই আমার শরীরে হাত দিয়েছিস। তোকে তো কেউই বাঁচাতে পারবে না সুপ্রিম লিডারের কাছ থেকে। তোকে তো কেউ বাঁচাতে পারবে না, তোকে তো শাস্তি পেতেই হবে। এই ছেলেকে শাস্তি পেতে হবে। ওকে তো মৃত্যু দিতে হবে। গার্ড, এই ছেলেটাকে গ্রেফতার করো। একটু পরে সরকার ওখানে আসে, তবে সরকার এখনো আকাশকে দেখেনি। সরকার, আপনি এসেছেন? এই ছেলে আমাকে মেরেছে, এখানে অনেক অশান্তি করতেছে। আপনি এই ছেলেকে শাস্তি দিন। বিশ্বাস করুন, ও কোনো দোষ করেনি। প্লিজ ওকে ক্ষমা করে দিন। ইরা, এই কথাগুলো তোমার আগে ভাবা উচিত ছিল। এখন আমার রক্ষাকারী এসে গিয়েছে, এখন আর আমাকে কেউই হারাতে পারবে না। তুই সরকারকে অনেক কথা বলেছিস, তোকে তো মৃত্যু দেওয়াই হবে। কি হচ্ছে এখানে? এই ছেলে অনেক খারাপ, ও আপনাকে অনেক বাজে কথা বলেছে, সুপ্রিম লিডারের নামেও বলেছে। কে এই ছেলে যে আমাকে তো অপমান করছে, সাথে সুপ্রিম লিডারের অপমানও করেছে? এই তো দেখি এখনো দাঁড়িয়ে আছে। এইটাই সেই ছেলে, ওকে অপমানের সাথে মেরে ফেলা চাই। এই ছেলে, এদিকে তাকাও, তোমার চেহারা আমি দেখতে চাই। কথাটা শুনে আকাশ পেছনে ফিরে তাকায়, কিন্তু সবাইকে চমকে দিয়ে সরকার, এরা সবাই বলতেছে তুমি আমাকে শাস্তি দিবে। আমি কি করে আপনাকে শাস্তি দেব? সরকার, এই ছেলেকে শাস্তি দিতে হবে। কথাটা শুনে আবিরকে থাপ্পড় দেয়। বেকুব কোথাকার, তোমার সাহস কি করে সুপ্রিম লিডারের নামে এসব বলার? কথাটা বলে আকাশের সামনে মাথা ঝুঁকে বসেছে। এতে সবাই তো অবাক হয়েছে, কেননা সরকার আকাশের পায়ের কাছে মাথা ঝুঁকে বসে আছে। আপনি উঠতে পারেন। ধন্যবাদ সুপ্রিম লিডার। কে ও সুপ্রিম লিডার? এটা কিভাবে সম্ভব? সরকার তো সুপ্রিম লিডারের সামনে মাথা ঝুঁকে, তাহলে কি আকাশ সে ব্যক্তি? ইরা, এটা আমি কি শুনতেছি? আকাশ তাহলে 5টা রাজ্যের পাওয়ারফুল ব্যক্তির সুপ্রিম লিডার? আপু, ও যে সাধারণ কেউ না সেটা আমি জানি, কিন্তু ও যে সুপারম্যান লিডার এটা আমি জানতাম না। এই জন্যই কাউকে ভয় পেত না। এটা হতে পারে না, ও সুপ্রিম লিডার হতে পারে না। আবির, আমি তোমাকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন তোমার পরিণতি কি হবে তা তুমি নিজেও জানো না। গার্ড, ওকে নিয়ে যাও। কথাটা শুনে আবির আকাশকে মারতে আসে, তখনই ইরা আকাশের সামনে চলে আসে। তাও আকাশ নিজেকে আর ইরাকে বাঁচিয়ে নেয়। ইরা, তুমি ঠিক আছো তো? কেন তুমি সামনে আসতে গেলে? তোমার লেগে যাবে বলেই তো আমি সামনে এসেছি। সরকার আমার উপরে হামলা করার জন্য ওর কি শাস্তি হতে পারে? গার্ড, ওকে নিয়ে যাও আর ওকে মৃত্যু দাও। আবিরকে নিয়ে যাওয়া হয়, সাথে নিলয়, রিয়াজ ওদেরও নিয়ে যাওয়া হয় আকাশের সাথে এরকম বাজে ব্যবহার করার জন্য। আকাশ, আমাকে মাফ করে দাও। আমরা কি আবারও এক হতে পারি না? অনেক দেরি হয়ে গেছে। তুমি এতগুলো বছর ধরেও আমাকে বিশ্বাস করতে পারোনি, সেখানে তোমার সাথে তো ভুলেও না। তাছাড়া আমার জীবনে এখন অন্য কেউ আছে, আমি ওকে নিয়েই থাকতে চাই। তুমি আসতে পারো। নীলাশা কোনো কিছু বলতে পারেনি, খেদে ওখান থেকে চলেছে। তারপর ইরার হাত ধরে স্টেজে নিয়ে আসে। আপনাদের সবাইকে একটা সুখবর দিতে চাই। আমরা প্রস্তুত আছি শোনার জন্য। আকাশ ইরার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে আর একটা রিং ইরার দিকে এগিয়ে দেয়। ইরা, তুমি আমাকে বিয়ে করবে? আমি যে তোমার বউ হওয়ার জন্য সেই ছোটবেলা থেকে প্রস্তুত। এরপর ইরার আঙ্গুলে রিং পরিয়ে দেয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। ওখানে থাকা সবাই হাতে তালি দেয়, আর এভাবেই ওদের কাহিনীর হ্যাপি এন্ডিং হয়েছে।